প্রিমিসকে গুলি করা হয়। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এরপর প্রিমিসকে হেলিকপ্টারে করে তাদের নিজস্ব দ্বীপে এনে চিকিৎসা করা হয়। এইদিকে তাদের দ্বীপের মধ্যে 10 বছর পর তার এক ভাই তার সাথে দেখা করতে আসবে। প্রিমিস তার দ্বীপের মধ্যে ঘুরছিল সমুদ্রের পাড়ে। হঠাৎ সে দেখতে পায় কতগুলো মেয়ে সেখানে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। জানোস, চৌধুরী গ্রুপের বড় ছেলে এই দ্বীপের মধ্যে আসছে, কিন্তু নিশান স্যার আমাদেরকে এই দ্বীপের মধ্যে কেন আসতে বললো বুঝলাম না। আরে ভাই কি বলস, চৌধুরী গ্রুপের মালিকের আরো ছেলে আছে। আমরা তো নিশান স্যারের গার্লফ্রেন্ড। যদি নিশান স্যারকে বিয়ে করতে না পারি তাহলে নিশান স্যারের ভাইকে পটাবো। চৌধুরী গ্রুপের যে সম্পত্তি আমাদের সবাইরও যদি বউ বানায় আমরা কোটিপতি হয়ে যাবো। প্রিমিসের এই মেয়েগুলোর কথা শুনে মাথায় ঘাম চলে আসে। তাদের এই ডেঞ্জারাস কথাবার্তা শুনে সে অবাক হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না এই দ্বীপের মধ্যে আসলে এদের কাজ কি। কিছুক্ষণ পর যখন প্রিমিসের একটু কাশি আসে, সেখানে থাকা মেয়েগুলা প্রিমিসের দিকে রাগের নজরে তাকায় আর বলে, এই ছেলে কে তুমি? এখানে কি করো? এতগুলো মেয়ের মাঝে তুমি এখানে কি করো? দেখো আমাদের দিকে কেমনে তাকা আছে। বেশরম কোথাকার, শরম নাই তোর? এখান থেকে এক্ষুনি যা। প্রিমিস এইগুলো শুনে লজ্জা বোধ করে। সে তাদের কথা শোনার আগে চলে যেত, কিন্তু কাশি দেওয়ার কারণে তার এতগুলো কথা শোনা লাগলো। প্রিমিস চাইলে তাদের কথা জবাব দিতে পারে, কিন্তু সে সেটা করে না। এইদিকে মুহিনী নামের মেয়েটি প্রিমিসের সামনে দিকে যেতে থাকে। মেয়েটি অনেক সুন্দর ছিল। প্রিমিস যখন মেয়েটির দিকে তাকায়, সেই মেয়েটি রেগে প্রিমিসকে বলে, কিরে ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় তুই আমার দিকে তাকাস? তোর সাহস কিভাবে হলো এত সামনের থেকে তুই আমার দেখতেছ? তুই জানোস কত মানুষ আমার এত সামনের থেকে দেখার জন্য স্বপ্ন দেখে? শালা গরিবের বাচ্চা কই থেকে যাইসা পড়ে। এরপর মেয়েটি প্রিমিসের সামনে দিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, আর প্রিমিস কোনো রকমে মেয়েটিকে ধরে ফেলে। প্রিমিসের হাতে এবং পায়ে চোট থাকার কারণে সেও মেয়েটির উপরে পড়ে যায়। এরপর মেয়েটি উঠে প্রিমিসকে জোরে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, শয়তানের বাচ্চা শয়তান, তোর সাহস কিভাবে হয় তুই আমার গায়ে হাত দিস? তুই জানোস আমি কে? আমি চৌধুরী পরিবারের ছোট ছেলে নিশানের গার্লফ্রেন্ড। তুই তো শেষ, তোর আজকে খবর আছে। প্রিমিসকে ধমকি দিতে থাকে। এইগুলো দেখে বাকি মেয়েরাও সেই মেয়ের কাছে চলে আসে। যখন তারা শুনে এই মোহিনী ও নিশানের গার্লফ্রেন্ড, তারাও সেখানে ওই মেয়ের সাথে গিয়ে এক হয়। তুই আমার টাচ করার চেষ্টা করছ তাই না? দেখিস এইবার তোর কত বড় শাস্তি হয়। তোর হাতে তো বেশি চলে তাই না? কিছুক্ষণের মধ্যে দেখিস তোর কি অবস্থা হয়। তুই জানোস না তুই কি করছ? তুই কালে চায় যে দেখবি। মেয়েটি পরে গিয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। এর চেয়ে বেশি সে ভয় পাচ্ছে প্রিমিসকে সে ধমকি দিয়ে। সে জানে না কে এই ছেলে, তাকে সে ধমকি দিচ্ছে। কিন্তু বাকি মেয়েরা মোহিনীর এমন ধমক দেখে তারাও শুরু করে দেয়। এই ফকিরের বাচ্চা এক নম্বর বেশরম। ওর সাহস কেমনে হয় মনির গায়ে হাত দেওয়ার? তোর কি এখানে মরতে মন চায়? বাঁচার কোনো ইচ্ছা নাই? তাইলে বল, সামনে সমুদ্র আছে, সবাই মিলে ঘর ডুবাই দিয়ে আসি। এই ছেলে আমাদের দিকে সেই শুরু থেকে কেমনে যেন তাকায় ছিল। ঠিক আছে, আমি এখনই আয়ারল্যান্ডের লোকদেরকে ফোন দেই। এই ফকিরের বাচ্চাকে তাদের কাছে ধরাই দেই। আমরা এখানে যেই মেয়েরা আছি এদের মধ্যে যে কোনো একজন তো চৌধুরী পরিবারের ছেলের বউ হবো। আয়ারল্যান্ডের লোকেরা আমাদের কথাই শুনবে। তারা সবাই এই আয়ারল্যান্ডের মালিক হওয়ার স্বপ্ন দেখছিল, যেটার প্রিমিস আগে থেকেই মালিক ছিল। কিন্তু তার জামা কাপড়ের কারণে তারা তাদের চাকরি খাচ্ছিল। প্রিমিস তাদের কিছু বলতে চায় না, তারা যা ভাবছে ভাবে থাকুক। সে তাদের কোনো কিছুই করতে চায় না, যেহেতু তার খারাপ লেগেছিল এই কারণে তার কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। এরপর প্রিমিস ওইখান থেকে চলে যেতে নেবে, ঠিক তখনই সেই মোহিনী তাকে ফোন দেয় যে তাদেরকে এই আইল্যান্ডে নিয়ে এসেছে। এরপর হঠাৎ সেখানে একজন হাজির হয়। আরে নিশান স্যার, আপনি এখানে? শুনে বাকি মেয়েরা সবাই অনেক খুশি হয়ে যায়। এইদিকে মোহিনীরও নিশানের কথা শুনে তার রাগ কমে যায় আর নিশানের কাছে চলে যায়। কিন্তু সাথে সাথে মোলাকাত করার কিছুক্ষণ পর মোহিনী নিশানকে বলে, নিশান তুমি আসছো? তুমি যখন এখানে ছিল না এই চাকরের বাচ্চা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এই দেখো ওই ছেলে আমার সাথে এমন করছে। ও আমার গায়ে হাত দিছে আর আমার নিচে ফালায় দিছে। তুমি এই ফকিরের বাচ্চার একটু একটা শাস্তি দাও। হ্যাঁ নিশান, ও শুধু মোহিনীর না, আমাদের সবার দিকে যেন কেমনে তাকায় ছিল। আমরা এখানে সবাই একসাথে খেলতেছিলাম আর ও আমাদের দিকে খারাপ নজরে তাকায় ছিল। কার এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডদের গায়ে হাত দেয়? কে আমার গার্লফ্রেন্ডের দিকে খারাপ নজর দিছে? মনে হয় ওর বাঁচার শখ নাই, নাইলে নিশানের গার্লফ্রেন্ডের গায়ে হাত কেউ দেওয়ার চিন্তা কেমনে করি? দাঁড়াও, আমি ওরে এখন দেখতাছি। এটা বলে নিশান প্রিমিসের দিকে আগাতে থাকে। নিশান যখন যাচ্ছিল প্রিমিসের দিকে, তার যেন কেন মনে হচ্ছিল পরিচিত কেউ। আর এদিকে মেয়েগুলা প্রিমিসের মার খাওয়া দেখার অপেক্ষায় মজা নিচ্ছিল। কিন্তু হঠাৎ কি যেন হয়, নিশান প্রিমিসের হাত ধরে কোলাকুলি করে। মেয়েগুলা সব হা করে তাকিয়ে থাকে। কি হবে এখন মেয়েগুলার সাথে? তারা প্রিমিসের সাথে এমন আচরণ করলো যার ভরসায় সেই ছেলে প্রিমিসের সাথে কোলাকুলি করছে। অবশেষে তুমি আমারে চিনেই ফেললা। আমি তো ভাবছি তুমি আমারে ভুলেই গেছো, বা এত বছর পর আমারে দেখা চিনতে পারবা না। আরে বড় ভাইয়া, আমার তো বিশ্বাসই হইতাছে না এরা তুমি। আমি তো পুরো অবাক হয়ে গেছি ভাইয়া। আরে ভাই, আমি এইমাত্র কি শুনলাম? নিশান এই ফকিরের মতো দেখতে ছেলেটারে বড় ভাইয়া বলতাছে। এটা কি নিশানের বড় ভাই? তারা এইগুলো শোনার পর সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারা সবাই তো প্রিমিসের মার খাওয়ার দেখার জন্য সেখানে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি এই গরিব ছেলেটা নিশানের বড় ভাই হতে পারে। আর তার মধ্যে তারা প্রিমিসের সাথে যা করেছে সেটার ভয়ে তারা কাঁপছে। নিশানের গার্লফ্রেন্ড হয়ে চৌধুরী গ্রুপের মার্কিন হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার কথা। আরে প্রিমিস ভাইয়া, আমি শুনলাম তুমি আমার গার্লফ্রেন্ডদেরকে লুকিয়ে লুকিয়ে দেখতাছিলা। আমার মইনির গায়ে নাকি টাচ করছো। কি হয়ে গেল আমার ভাইয়ের? কবে থেকে আমার ভাই এমন হলো? হ্যাঁ আচ্ছা তুমি বলো, এখানে কারে তোমার পছন্দ হয়েছে? এখানে মোহিনী সবার বড়, তুমি যদি বলো ওর সাথে কথা বলি। একেবারে মার দিব কিন্তু। তুই কিন্তু এখনো আগের মতোই আছো, বড়দের সাথে দুষ্টামি করস। নিশান আর প্রিমিস যখন তাদের কথাবার্তা চালাচ্ছে, এইদিকে মেয়েগুলোর আত্মা যেন ভয় লাফাচ্ছে। কিছুক্ষণ পর তারা দুইজন এই মেয়েগুলোর সামনে গিয়ে
সমস্যা, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই আর আপনাকে না জানি কত উল্টাপাল্টা বলে ফেলছি, মাফ করবেন স্যার প্লিজ। হ্যাঁ স্যার, আমাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন স্যার। আমরা বুঝতে পারি নাই, আমরা যদি জানতাম আপনি নিশান স্যারের ভাই, আমরা বলো আপনার সাথে এমন আচরণ করতাম না, আমাদেরকে ক্ষমা করে দেন স্যার। তোমরা সবাই এক নম্বর অন্ধ আর গাধা। তোমরা একটু আগে আমার কি বলছো? আমার ভাই তোমাদের দিকে তাকিয়ে ছিল, আমার ভাই তোমাদেরকে টাচ করার চেষ্টা করছে। তোমরা তো এখন বুঝতে পারছো আমার ভাইকে। তোমাদের কি এখনো মনে হয় আমার ভাই তোমাদের দেখছে আর তোমাদেরকে টাচ করার চেষ্টা করছে? যখনই প্রেমিস দেখছিল তার ভাই তার পক্ষ নিয়ে কথা বলছে, সে অনেক খুশি হয়। কিন্তু নিশান এইটুকুতেই থেমে যায়নি, সে আবারও বলে, যদি আমার ভাই তোমাদের দিকে তাকায়ও থাকে বা তোমাদেরকে টাচ করেও থাকে, তারপরও তোমাদের আমার ভাইয়ের সাথে এমনটা করা উচিত হয় নাই। এরপর নিশান কিছু বলার আগে প্রেমিস নিশানকে থামিয়ে দেয়। প্রেমিস তেমন কিছুই চায় না যেমনটা নিশান বলছিল। প্রেমিস দেখছিল তারা এমনিতেই অনেক ভয় পাচ্ছে, আর এইদিকে প্রেমিস খুব ভালো ছেলে, তার মধ্যে কোনো খারাপ চিন্তা ছিলই না। ভাইয়া তুমি যদি চাও তাহলে ওদেরকে এই আচরণের জন্য একটা শাস্তি দিতে পারি। ওদেরকে এই আয়ারল্যান্ডের মধ্যে পুরো চক্কর দিয়ে আসতে বলি, তাহলে ওরা হাঁপাইতে হাঁপাইতে বুঝতে পারবে কার সাথে খারাপ আচরণ করছে। আরে না, তার কোনো দরকার নাই। আর এমনিতেও এই সুন্দর মেয়েগুলো তোর গার্লফ্রেন্ড হয়, ফিউচারে তোর বউ হতে পারে। আমি চাই না তারা কষ্ট পাক। প্রেমিসের এমন তারিফ করা দেখে মেয়েগুলো কিছুটা স্বস্তি পায় এবং তারা বুঝতে পারে চৌধুরী গ্রুপের মালিকের বড় ছেলের মন কত বড়। আচ্ছা, তোমাদের মধ্যে কি কারো ভালো খাট সম্বন্ধে আইডিয়া আছে? এখানে ভালো করে কিভাবে খাট সাজানো যায়? হ্যাঁ স্যার, আমি জানি, আমার বাবার চাদরের বিজনেস, আমি জানি কিভাবে খাট সাজাতে হয়, আমি সব করে দিতে পারবো স্যার, আপনি বলেন শুধু কি করতে হবে। স্যার, আমারও ভালো খাট সম্বন্ধে আইডিয়া আছে, আপনি শুধু আমাদেরকে বলেন আমাদের কি করতে হবে। আমরা সবাই প্রস্তুত স্যার, আপনি শুধু একবার বলেন। আচ্ছা, তাহলে তো খুব ভালো ব্যাপার। আচ্ছা নিশান, তোমার মনে আছে ছোটবেলায় যখন আমরা এই দ্বীপে ক্রিকেট খেলতাম? হ্যাঁ ভাইয়া, মনে পড়ছে, এটা তো অনেক আগের কথা। একটু একটু মনে আছে, আমি তখন অনেক ছোট ছিলাম। প্রেমিসের খাটের কথা শুনে তার ভাই নিশান চিন্তায় পড়ে যায়। প্রেমিস কেনই বা এখন খাটের কথা বলছে, আবার প্রেমিস ছোটবেলার ক্রিকেট খেলার কথাও বলছে। কি হতে যাচ্ছে সামনে সেটা দেখার জন্য রিপোজ গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন। কার এত বড় সাহস প্রেমিসকে গুলি করে? প্রতাপ, গুলি কর। প্রেমিস করার সাথে সাথে সে তাকে সেখানে ঢুকে পড়ে। তুমি ঢাকের শহরে থাকার পর আমার নাতির উপর হামলা করে কেমনে? স্যার আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি সামনে থাকলে স্যার উপরে এমন হামলা কখনই হতে দিতাম না স্যার। আমার নাতির উপর হামলার কোনো ক্ষমা হবে না, আমি এর শেষ দিকে ছাড়বো। প্রেমিসের উপর হামলা হওয়ার ব্যাপার জেনে প্রেমিসের দাদা তাদের আয়ারল্যান্ডে চলে আসে। সে কোনোভাবেই তার উত্তরাধিকারের উপর একটা হামলা মেনে নিতে পারছে না। এইদিকে প্রেমিস তার টিমে বসে থাকা অবস্থায় কিছু মেয়ের সাথে ঝামেলা হয় এবং যখন মেয়েগুলো প্রেমিসের আসল পরিচয় জানতে পারে তারা ভয়ে কাঁপতে থাকে। প্রেমিসের সাথে খারাপ আচরণের প্রতিশোধ হিসেবে প্রেমিস একটা প্ল্যান করে, তাই সে তার ভাই নিশানকে তখন বলে, আচ্ছা নিশান, তোমার কি মনে আছে আমাদের এই আয়ারল্যান্ডের মধ্যে আমাদের ওয়ার্কার ও তাদের ফ্যামিলি মেম্বার্সরা থাকতো? প্রায় 1000-এর মতো মানুষ থাকতো, তোমার কি মনে আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমার মনে আছে। তারা কত বছর ধরে আমাদের এই দ্বীপে আছে, তাই না? তাদের বাচ্চারাও এখানে থাকে, ওরা এখন সেখানে খেলে আমাদের মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই মেয়েগুলাকে বলো ওই আমাদের যে ওয়ার্কার গুলো আছে তাদের বাসায় যে খাটের চাদর গুলো আছে না, ওইগুলা ধুয়ে পরিষ্কার করতে বলো। আমার মনে হয় প্রায় 200 থেকে 300 চাদর হবে, এগুলো ওদেরকে ধুয়ে দিতে বলো, তাহলেই হবে। প্রেমিস এটা বলে মেয়েগুলোর দিকে দেখছিল। যখনই প্রেমিস এটা বলে তাদের চেহারা একদম কালো হয়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে প্রেমিস খাটের কথা এর জন্য বলেছে। সবগুলা মেয়ে হতাশ হয়ে একজন আরেকজনের দিকে দেখছিল। এইদিকে নিশানও হয়রান হয়ে যায়। কি অবস্থা ভাই, কোনো সমস্যা? প্রেমিসের কথা শুনে নিশানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। প্রেমিস এমন ভাবে ওদের ওপর রিভেঞ্জ নিবে এটা ভাবা আসলেই মজার ছিল। এরপর প্রেমিসের ভাই নিশান বলে, কি খবর তোমাদের? ভাইয়া যেটা বললে সেটাতে কি তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা না থাকে তাড়াতাড়ি যাও, চাদর তোমার কাজে লেগে পড়ো। এরপর সবগুলো মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। প্রেমিসের এই কাণ্ড দেখে তার ছোট ভাই নিশান অনেক মজা পায়। কি কান্দাই না করলাম ভাইয়া, আমি তো পুরো অবাক হয়ে গেছি। একদম ভালো করছো, এগুলা কোনো কাজ করতে না করতে মোটা হয়ে যাচ্ছিল। ভালো করছো ওদের কাজে লাগাইয়া। আচ্ছা নিশান, ফ্যামিলিতে যে পরীক্ষা হয়েছিল না, মনে আছে তোমার? তুমি কি ওই পরীক্ষা দিছো নাকি এখনো দাও নাই? প্রেমিস এতদিন এখানে ছিল না, তাই সে তার পরিবারের বাকি সদস্যদের ব্যাপারে কিছুই জানে না। এই 10 বছরে তাদের মধ্যে কি হয়েছে সে কিছুই বলতে পারবে না। না ভাইয়া, আমি এই পরীক্ষা দেই নাই, আর আমার এই পরিবারের দায়িত্ব নেওয়ার কোনো শখ নাই। যখন তুমি ফিউচারে পরিবারের দায়িত্ব নিবা, তুমি শুধু আমার খেয়াল রেখো, তাইলেই হবে। এরপর নিশান রাধিকার সাথে দেখা করার জন্য জেদ করে এবং প্রেমিস যখন রাধিকার সাথে তাকে দেখা করতে নিয়ে যাবে তখনই রাহাত সাহেব সেখানে উপস্থিত হয় আর বলে, প্রেমিস স্যার, নিশান স্যার, আপনাদের দাদা আসছে এই আইল্যান্ডের মধ্যে। উনি আপনাদের দুজনের সাথে মিট করতে চায়। উনি আপনাদের দুজনের জন্য রেস্টুরেন্টের মধ্যে অপেক্ষা করতেছে। দাদা আসছে আয়ারল্যান্ডে? নিশান চলো আমরা দাদার সাথে এখনই দেখা করে আসি। না ভাইয়া, তুমি চাও, দাদা তোমার সাথে দেখা করতে আসছে। আর এমনিতেও আমি তো বাসায় থাকি, দাদার সাথে সবসময় কথা হয়, দেখা হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি তাহলে তোমার ভাবির সাথে দেখা করে আসো। রুম নাম্বার 305-এ তোমার ভাবি আছে। এরপর প্রেমিস তার দাদার সাথে দেখা করার জন্য রওনা দেয় রেস্টুরেন্টের দিকে। অন্যদিকে ঢাকা থেকে বারেক মিয়াকে ইমার্জেন্সিতে প্রেমিসের দাদা এই দ্বীপের মধ্যে নিয়ে আসে। প্রেমিসের এই অবস্থার কারণে প্রেমিসের দাদা বারেক মিয়ার উপর প্রচন্ড রেগে যায়। তুমি থাকা সত্ত্বেও এসব কেমনে হলো? তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? প্রেমিসের গায়ে গুলি করার সাহস কিভাবে হয়? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই স্যারের শত্রু এখানেও আছে, আমাকে মাফ করে দেন স্যার। প্রেমিসের উপর মেটালিস্টার গ্যাং যে হামলা করেছিল সেটির জন্য বারেক মিয়া প্রেমিসের দাদার কাছে মাফ চাচ্ছে, কিন্তু প্রেমিসের দাদা প্রচন্ড
ছিল, সেখানে একটা মেয়ের কথা ব্যাটালিস্টার গ্যাংয়ের লোকেরা হাজির হয়। প্রিমিস স্যারের সাথে ওই মেয়ের কথা কাটাকাটি হয়, আর সেটার বদলা নেওয়ার জন্য প্রিমিস স্যারের উপর হামলা করে দেয়। স্যার, আমি প্রিমিস স্যারকে বাঁচাতে পারি নাই। আমি বিষয়টা জানার আগে এই ঘটনা ঘটতে চাই স্যার। প্রিমিসকে তারা জানে সেখানে প্রিমিসকে বাঁচানোর জন্য যে আর্মি এসেছিল সেটা বারিক মিয়ার কথা যায় না। বারিক মিয়া বিষয়টা জানতে পারে যখন প্রিমিস এই দ্বীপের মধ্যে আসে। প্রিমিসের দেহরক্ষী যে গুপ্তচর টিম ছিল তাদের মাধ্যমে আর্মি এসে প্রিমিসকে উদ্ধার করে। দেখো, এখানে বোঝা যাইতেছে এই মামলায় তোমার কোনো দোষ ছিল না, কিন্তু তুমি ঢাকা সিটিতে থাকো আর তুমি আমাদের চৌধুরী গ্রুপের এত বড় দায়িত্বে আসো। তুমি সেখানে থাকে সত্ত্বেও প্রিমিসের উপর এমন হামলা কিভাবে হয়, আর তোমাকে দেখে আমাদের বাকি দায়িত্বশীল লোকেরা কি শিখবে? স্যার, আমার ভুল হয়েছে। আমি জানতাম না প্রিমিস স্যারের উপর এমন যাদের হামলা হইতে পারে, বা আমাকে প্রিমিস স্যারের খেয়াল রাখার দায়িত্ব দিলে আমি অবশ্যই আরো সতর্ক হইতাম। আমাকে মাফ করে দিবেন স্যার। প্রিমিসের উপর যেহেতু হামলা হয়েছে আর এর কারণে প্রিমিসের জানও যাইতে পারতো, এর জন্য এই বলে শাস্তি তো কারণ না কেন নিতেই হবে। আমি জানি এই ভুল তোমার না, কিন্তু তোমার জন্য আর বাকিরা যাতে সতর্ক হয়, তাই আমি তোমাকে ঢাকা সিটির যত দায়িত্ব আছে সেগুলো আর দেখার কোনো দরকার নাই, আর আজ থেকে চৌধুরী পরিবারের জন্য কাজ করার কোনো দরকার নাই। প্রিমিসের তারা জানে বারিক মিয়া একজন বিশ্বস্ত ইমানদার লোক, কিন্তু সে তার পরিবারের উত্তরাধিকার উপর হামলা হওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই সে বারিক মিয়ার মতো অভিজ্ঞ লোককেও সেই পরিবার থেকে আলাদা করতে পিছপা হবে না। এই শাস্তির কথা শুনে বারিক মিয়ার হুঁশ পড়ে যায়, কারণ সে যেই ভুল করেনি তাকে সেটার জন্য শাস্তি দিচ্ছে। সে হয়তো ভেবেছিল তাকে ছোটখাটো কোনো শাস্তি দিবে। সে এই পরিবারের সাথে 20 বছর ধরে কাজ করছে। সরি স্যার, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব, কিন্তু স্যার আপনি আমাকে এই চাকরি থেকে বের করেন না। আপনি আমাকে এই পরিবার থেকে আলাদা করে দিন না স্যার, আমি একদম শেষ হয়ে যাব। এখানে আমার অনেক ইমোশন চলে আসে। প্লিজ স্যার, আপনি এটা করেন না, আমার আর ভুল হবে না। আমারে মাফ করে দাও বারেক, আমি এই মামলায় তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমাদের পরিবারের একটা নীতি আছে। এরপর বারিক মিয়া অনেক রিকোয়েস্ট করে এবং প্রিমিসের দাদার কাছে গিয়ে হাত জোড় করে বলে, কিন্তু সে কিছুতেই মানছে না। এবং তারপর প্রিমিসের দাদার বডিগার্ডরা বারিক মিয়াকে সেখান থেকে বের হওয়ার জন্য জোর করে। আর তখন বারিক মিয়া অনেক কষ্ট নিয়ে যখনই বের হতে দিবে তখন সেখানে হাজির হয় প্রিমিস। আরে বারিক আঙ্কেল, আপনি এখানে? প্রিমিস বারিক মিয়ার চোখ মুখ এবং তার দাদার উদাসীন চেহারা দেখে বুঝতে পারে তাদের দুজনের মধ্যে কি হতে পারে। সে বুঝতে পেরেছে তার দাদা বারিক মিয়াকে এখানে এর জন্য এনেছে যাতে প্রিমিসের সাথে যা ঘটেছে সেটার শাস্তি বারিক মিয়ার কাছে দিতে পারে। এরপর প্রিমিস সরাসরি তার দাদার সামনে গিয়ে দাঁড়ায়। আরে আমার দাদা ভাই কত বড় হয়ে গেছে। প্রিমিসের দাদা এত বছর পর প্রিমিসকে দেখতে পায় এবং তার মন ভরে যায়। প্রিমিসের উপর এত বড় হামলা হওয়ার পরেও প্রিমিস দাঁড়িয়ে আছে এটা দেখে সে অনেক খুশি হয়। প্রিমিসও তার দাদার সাথে এত বছর পর দেখা করতে পেরে খুবই খুশি হয়। এরপর যখন প্রিমিসের দাদা তার সাথে কোলাকুলি করতে আসে, প্রিমিস হাত দিয়ে বাধা দেয় আর বলে, দাদা, তোমার সাথে কোলাকুলি করার আগে তুমি বারিক আঙ্কেলকে যে সাজা দিচ্ছ ওইটা আগে তুলে নাও, তার কোনো দোষ ছিল না। প্রিমিসের দাদা ভাবেনি তাদের মোলাকাতের পরে প্রিমিসের সাথে এই ব্যাপার নিয়ে কথা হবে। প্রিমিসের কথা শুনে তার ভেতরে বিশাল প্রভাব ফেলে এবং সে এত খুশি হয় যে তার চোখ যেন বলছে তার নাতি আজকে কত বড় হয়ে গিয়েছে। দাদা ভাই, তুমি জিজ্ঞেস করবে না আমাকে আমি বারেক মেয়ের কি শাস্তি দিছি? না দাদা, তুমি বারিক আঙ্কেলকে যেই শাস্তি দিছো ওইটা আমার কোনো যায় আসে না। তুমি যদি ওনার 100 টাকা জরিমানা করে দিয়ে থাকো তাহলে প্লিজ ওইটা ফেরত নিয়ে নাও। ওইখানে যা হয়েছে বারিক আঙ্কেলের কোনো দোষই ছিল না। যদি ওনার কোনো দোষই না থাকে তাহলে শাস্তি কেন পাবে? কি বলতেছো প্রিমিস? তুমি তোমার অবস্থা দেখছো? তোমার জানের উপর দিয়ে গেছে। একটু 19-20 হইলে তোমার জান যাইতে পারতো, আর তুমি বলতেছো এই লোককে বিনা শাস্তিতে ছাইড়া দিব? তোমার কি এই লোকের উপর কোনো রাগ হচ্ছে না? না দাদা, ওনার প্রতি আমার কোনো রাগ নাই। যদি আমার বড় কোনো ক্ষতি হয়ে যেত বা আমি মরে যেতাম তাহলে আমি বলবো ওনার কোনো দোষ নাই। দাদা, তুমিও জানো আমার সেফটি প্রোটেকশনের দায়িত্ব বারিক আঙ্কেলের ছিল না। ওনার কাজ হচ্ছে পরিবারের বিজনেস হ্যান্ডেল করা। এখন আমরা যদি বারিক মেয়ের শাস্তি দিই তাহলে ওনার সাথে অন্যায় করা হবে। পাশাপাশি আমাদের বাকি কর্মকর্তারাও আমাদের এমন কাজে ভয় পাবে এবং বিশ্বাস হারাবে। এত বছর পর তার দাদার সাথে এইভাবে কথা বলার পরও তার চোখে কোনো ভয় ডর ছিল না। সে শুধু সত্যের সামনে দাঁড়িয়েছিল, যেটার জন্য তার মনে কোনো ভয় কাজ করে না। প্রিমিসের এমন কথা শুনে তার দাদা কিছুটা হয়রান হয়ে যায়। সে প্রিমিসকে দেখে এইরকম ভাবছে যে এই ছোট বয়সে সে অনেক বড় হয়ে গিয়েছে। প্রিমিসের এর আগে এমন সাহস ছিল না, যেটা এখন তার মধ্যে প্রকাশ পাচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, তুমি যেটা বলছো আমি সেটাই করবো। বারেক মেয়ের সাথে আমি মাফ করে দিব। এটা বলে প্রিমিসের দাদা প্রিমিসের সাথে কোলাকুলি করে, আর এইগুলো দেখে বারেক মিয়া এতক্ষণ তার চোখের পানি আটকে রেখেছিল সেটিও বের হয়ে যায় এবং সে প্রিমিসের উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনি না থাকলে আমি বারেক মেয়ের চৌধুরী গ্রুপের থেকে একদম আলাদা হয়ে যেতাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা বলে বারেক মিয়া সেখান থেকে চলে যায়। প্রিমিসের দাদা প্রিমিসের এই সততা ও সাহস দেখে অনেক খুশি হয় আর সে প্রিমিসের সাথে আড্ডা জমাতে শুরু করে। প্রিমিসের এত সাহস দেখে প্রিমিসের দাদা কি প্রিমিসকে চৌধুরী গ্রুপের আসল দায়িত্ব দিবে? প্রিমিস কি এইবার তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ করতে পারবে? আপনার কি মনে হয় তা কমেন্টে জানান এক্ষুনি। এই রোহানের সাহস কিভাবে হয় এই হোটেলের মধ্যে ঢোকার? তোদের কি মনে হয় এখানে চুপচাপ বাইসা খাবি দাবি তারপর চলে যাবে আর কেউ টের পাইবো না? সুনাইরা, এখানে আবার নতুন তামসা শুরু করো না। তোমার ভালো করে বলতেছি, তামসা শুরু করতেছি। দেখো সবাই, এই ছেলে প্রথমে আমাদের কলেজের স্যারের ব্যাংক থেকে 20 লাখ টাকা চুরি করছে আর তারপর কি সুন্দর দামি হোটেলে পার্টি করতে চলে আসা করছে। এদের কি কোনো মাথা শরম নাই? আমার তো মনে হয় এর আজকে নতুন কোনো মুরগি ধরতে আসছে। প্রিমিস তার দাদার সাথে কথাবার্তা বলার পরে সেখানে চলে যায়। প্রিমিসের উপর এমন হামলা হওয়ার পর প্রিমিসের দাদা প্রিমিসকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে প্রিমিস একটা মেয়েকে নিয়ে দ্বীপে আসার বিষয় নিয়ে প্রিমিসের দাদা রাহাস নিয়ে সাথে আলোচনা করে। স্যার, আমার মনে হচ্ছে আপনি প্রিমিস স্যারের জন্য অনেক স্যাটিসফাইড। আমার মনে হয় আপনার সবার চেয়ে প্রিমিস স্যারের উপর ভরসা বেশি আছে। রাহাত, তুমি তো প্রায় 10 বছর ধরে আমাদের সাথে আছো। তোমার প্রিমিসের সম্বন্ধে ধারণা কেমন হলো? স্যার, আমার তো মনে হয়
প্রিমিস স্যার খুব সরল একজন মানুষ। আমার মনে হয় প্রিমিস স্যারের এইসব টাকা সম্পত্তি আপনারা কোনো অপকার করে না, আর শো অফ করার কোনো উদ্দেশ্য দেখি না। আমার কাছে চৌধুরী গ্রুপের সবচেয়ে আলাদা মনে হয় প্রিমিস স্যারকে। আমি কি একটু বেশি বলে ফেললাম স্যার? না না, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমি আমার বংশের সমস্ত ছেলেদের সম্পর্কে জানি, তাই ভবিষ্যতে চৌধুরী গ্রুপের নতুন উত্তরাধিকারী আমি যাকে বানাবো তাদের মধ্যে অনেস্টি, স্মার্টনেস, গুণের দিক দিয়ে প্রিমিস অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু এখনো কিছু সময় বাকি আছে, তাই বলা যায় না সামনে কি হয়। চৌধুরী পরিবারের প্রধান উত্তরাধিকারী কি প্রিমিস হতে পারবে তা আমরা সামনে জানতে পারবো। এইদিকে প্রিমিস সরাসরি রাধিকার কাছে যায় আর সেখানে গিয়ে দেখে রাধিকার জ্ঞান ফিরে এসেছে। এরপর নিশান, রাধিকা ও প্রিমিস মিলে অনেক আড্ডা দেয় এবং এইভাবে তারা এক সপ্তাহ কাটানোর পর সরাসরি দ্বীপ থেকে তাদের শহরে চলে যায় এবং পরের দিন রাধিকা ও প্রিমিস কলেজের মধ্যে আসে। প্রিমিস, এই কদিন আমার সাথে যা হইলো আমার মনে হইতাছে আমি একটা বিশাল স্বপ্ন থেকে উঠলাম। আমি ভাবতে পারি নাই তোমার ফ্যামিলি এত বড় একটা পরিবার হবে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম রাধিকা, কিন্তু তুমি তো আমার কথা মানতেই চাও নাই। দেখছো এইবার প্রিমিস কখন মিথ্যা কথা বলে না। প্রিমিস চাইলেও রাধিকাকে বা কাউকেই বিশ্বাস করানোর মতো তার কোনো উপায় ছিল না, কিন্তু এখন এত কিছুর পর প্রিমিসকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও নেই। তবে প্রিমিস রাধিকাকে অনেক ভালোবাসে, সেটা সে প্রমাণ করে দেখিয়েছে। এইদিকে হঠাৎ চৌধুরী গ্রুপের কাশেম মিয়া প্রিমিসকে ফোন দেয়। হ্যালো প্রিমিস বাবা, আমি শুনলাম আপনি আয়ারল্যান্ড থেকে ঢাকা চলে গেছেন। আপনি কি ঠিকঠাক মতো পৌঁছে গেছেন? হ্যাঁ কাশিম আঙ্কেল, আমরা তো গতকালকে চলে আসছি। আমরা ঠিকঠাক আছি, কোনো চিন্তার বিষয় নেই। আচ্ছা প্রিমিস বাবা, আমি তোমার যে কারণে ফোন দিয়েছি, আমাদের ঢাকা সিটির চৌধুরী গ্রুপের ট্রেডিং ম্যানেজার প্রতীক সাহেব উনি আজকে একটা হোটেলের মধ্যে আপনার সাথে মিট করতে চায়। গতবার যখন কাশেমি আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তখন উনি বিদেশে ছিল। এখন আপনি কি আজকে তার সাথে দেখা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এইবারের মতো দেখা করে নিতেছি, কিন্তু পরে এগুলা থেকে আমার একটু দূরেই রাখেন। প্রিমিসকে যদি ভবিষ্যতে তাদের চৌধুরী গ্রুপের দায়িত্ব সামলাতে হয় বা তাদের এই কোম্পানিকে লিড দিতে হয় তাহলে তার এই ধরনের মিটিং খুব কাজে আসবে। কিন্তু এখন তার মনে হচ্ছে এইসবের এখন তেমন কোনো দরকার নেই। সে এইসবের পিছনে তার সময় নষ্ট করতে চায় না। ঠিক আছে প্রিমিস বাবা, আমি তাহলে প্রতীক সাহেবকে ইনফর্ম করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি ওনার নাম্বারও দিয়ে দিতেছি। এরপর কাশেম মিয়ার সাথে কথা শেষ করে প্রিমিস রাধিকার সাথে কিছুক্ষণ ঘোরাফেরা করে সরাসরি সেই লোকের সাথে দেখা করার জন্য হোটেলে চলে যায়। আর সেই হোটেলের সামনে গিয়ে দেখে দামি দামি গাড়ি। যখন আশেপাশের মানুষের কাছে শুনতে পায় প্রতীক সাহেবের কথায় তারা এখানে এসেছে, তখন প্রিমিসের মাথা খারাপ হয়ে যায় আর জলদি প্রদীপ সাহেবকে হোটেলের নিচে আসতে বলে। প্রদীপ সাহেব প্রিমিসের ছবি আগেই দেখেছে। এরপর সে নিচে নেমে দেখে প্রিমিস আর রাধিকা এক কোণায় দাঁড়িয়ে আছে। আরে প্রিমিস স্যার, আপনি এসে পড়ছেন। স্যার ভিতরে আসেন প্লিজ স্যার, আমি আপনার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছি। আর এর বাইরে আমি এই ঢাকা শহরের কিছু বড় বিজনেসম্যানদেরকেও বলে রাখছি, যারা আপনাদের বিজনেসের শেয়ার কিনতে চায় তারা শুধু আজকে আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসছে। প্রতীক সাহেব প্রিমিস আসাতে অনেক খুশি হয়। চৌধুরী পরিবারের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকার পরেও প্রিমিস তার সাথে দেখা করতে এসেছে, তাই সে অনেক হ্যাপি। এইদিকে প্রিমিস এত বড়লোক পরিবারের ছেলে, তাই সে ভাবে আরো বিজনেসম্যানদের নিয়ে প্রিমিসকে ওয়েলকাম করলে প্রিমিস আরো খুশি হবে। তবে তার ভয় ছিল প্রিমিসের জন্য যা করেছে সেটা কি কম হয়ে গেল নাকি। এরপর সেখানে একটি লোক আসে আর বলে, আরে প্রতীক স্যার, হোটেলে যাওয়ার আগে আপনার সাথে দেখা হয়ে গেল। স্যার আপনি আমার পার্টিতে ইনভাইট করছেন, আমি অনেক খুশি হয়েছি। আর আপনি নিচে কেন স্যার? আর এই লোক কে? আমি সুভাষ। প্রিমিসের ড্রেস দেখে লোকটি বুঝতেছিল না প্রতীক সাহেব কেন এমন একজনের সাথে নিচে এসে কথা বলছে। লোকটি যখন প্রিমিসের পরিচয় জানতে চাইলো, প্রিমিস তার জবাব দিয়ে দিল প্রতীক সাহেব কিছু বলার আগে। প্রিমিস তার পরিচয়টা এখানে লুকাতে যাচ্ছে যাতে কোনো ঝামেলা আর তার সামনে না আসে। সুভাষ, নামটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা সুভাষ সাহেব, আপনি আসলে কি করেন? আরে তুমি কি সব কথা এখানেই বলবা? সব মেহমান ভিতরে আছে, তাড়াতাড়ি ভেতরে যাও, পার্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রতীক সাহেব প্রিমিসের মনের কথা বুঝতে পেরেছে। তিনি বুঝতে পেরেছে প্রিমিস এখানে তার নাম বলতে চায় না, তাই সে দ্রুত লোকটিকে বাধা দেয় এবং লোকটি ওইখান থেকে চলে যায়। স্যার আপনার কি এমন মনে হচ্ছে আমি খুব বেশি মানুষকে এখানে ইনভাইট করে ফেলছি? আচ্ছা তো আপনার কি মনে হয়? স্যার আমি অনেক মানা করছি, কিন্তু আমার নিজের কর্মকর্তারা মানতেই চায় না। তারা বলে প্রিমিস চৌধুরী স্যার আসছে, বড় পার্টি তো হওয়াই লাগবে। স্যার আমি সত্যি জানতাম না আপনারা তো বেশি মানুষের ভিড়ে আসা পছন্দ না, তাই আমি আগেই ওদেরকে না করে দিতাম। আচ্ছা স্যার আমি এক কাজ করি, আমি এক্ষুনি গিয়ে সবাইকে চলে দেখতে বলি আর 10 মিনিটের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দেই। না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু প্লিজ সামনে এরকম কিছু করেন না। ঠিক আছে স্যার, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ স্যার, সামনে আর এমন হবে না স্যার। প্রেমিক চাইলেই সবাইকে না করে দিতে পারত, কিন্তু সবাই চলে এসেছে, এখন না করে দিলে কষ্ট পাবে, তাই সে ওদেরকে আর না করে না। এরপর প্রতীক সাহেবের সাথে হোটেলের মধ্যে প্রবেশ করে। এরপর প্রতীক সাহেবকে সেখান থেকে চলে যেতে বলে আর তারা একটি টেবিলে গিয়ে বসে। সেখানে পুরো হলে মানুষে ভরা ছিল। সেখানে তারা আশেপাশের টেবিলে শুনতে পায়, আমি শুনলাম প্রতীক স্যার এই পার্টি চৌধুরী পরিবারের সবচেয়ে বড় ছেলের সাথে মিট করানোর জন্য রাখছে, কিন্তু এখনো তো তারা দেখতেছি না। আচ্ছা তোমাদের কি মনে হয় চৌধুরী সাহেব তাদের প্রধান উত্তরাধিকারী হিসেবে কারে বানাইবো, প্রিমিস নাকি নিশান সাহেব রে? আমার তো মনে হয় নিশান তো হবেই না, কারণ চৌধুরী গ্রুপে নাকি মালিকের দায়িত্ব পাইতে হলে অনেক বড় একটা পরীক্ষা দেওয়া লাগে, আবার অনেক কিছু ভাইবার চিন্তা তারপরে বানায়। আরে নিশান কেমনে হইব? ও তো সারাদিন মেয়েদের পাল্লায় থাকে, শুনছি বেশিরভাগ সময় নাকি মেয়েদেরকে নিয়ে ঘুরে আর পার্টি করে। হ্যাঁ আমার মনে হয় প্রিমিস সাহেবই প্রধান উত্তরাধিকারী হবে, আর নাইলে প্রতীক সাহেব এত বড় পার্টি বা কেন
দিবে। ভালো হয়েছে, এই বাহানায় আমাদের প্রিমিস স্যারের সাথে দেখা হয়ে যাবে। রাধিকা যখন প্রিমিসের ব্যাপারে এমন কথা শুনছিল সে মনে মনে হাসছিল। সে ভাবছিল ওইদিকে প্রিমিস তার পরিচয় গোপন রাখার চেষ্টা করছে, যেটা প্রতীক সাহেব আগেই সবাইকে এই ব্যাপারে বলে দিয়েছে। এইদিকে পুরো হল গেস্টে ভরে যায় আর প্রিমিসদের পাশের টেবিলের সামনে যখন একজোড়া কাপড় এসে বসতে নেয় আর প্রিমিসকে দেখে বলে, তুমি এখানে, তোমার সাহস কিভাবে হয় এই হোটেলে আসার? এটি আর কেউ না, প্রিমিসের এর গার্লফ্রেন্ড সুনাইরা আর তার পাশে তার বয়ফ্রেন্ড রাহুল। তাদেরকে দেখে প্রিমিসের মাথার হুঁশ পড়ে যায়। সে যেখানেই যায় এই দুজন কোনো না কোনোভাবে এসে পড়ে। এইদিকে সুনাইরাকে দেখে রাধিকাও ভয় পাচ্ছে। রাধিকা, তুমি ভয় কেন পাচ্ছ? আমি আসি না, চিন্তার কোনো কারণ নেই, রিল্যাক্স। তোদের দুজনের সাহস কিভাবে হয় এই হোটেলের মধ্যে ঢোকার? তোদের কি মনে হয় এখানে চুপচাপ আইসা খাবি দাবি তারপর চলে যাবে আর কেউ টের পাইবো না? সুনাইরা, এখানে আবার নতুন তামসা শুরু করো না, তোমার ভালো করে বলতেছি। তামসা শুরু করতেছি? দেখো সবাই, এই ছেলে প্রথমে আমাদের কলেজের স্যারের ব্যাংক থেকে 20 লাখ টাকা চুরি করছে আর তারপর কি সুন্দর দামি হোটেলে পার্টি করতে চলে আসা করছে। এদের কি একটু লজ্জা শরম নাই? আমার তো মনে হয় এরা আজকে নতুন কোনো মুভি করতে আসছে। তো প্রিমিস বলো, আজকে তুমি কোন বড় লোককে ফাঁসানোর চিন্তা করতেছো? প্রিমিস ওদের কথায় কোনো কান দেয় না। সে তাদেরকে ইগনোর করে এবং রাধিকার সাথে কথা বলা শুরু করে। এটা দেখে সুনাইরার রাগ আরো বেড়ে যায় আর সুনাইরা তখন বলে, এত বড় সাহস, ওরা আমাদেরকে ইগনোর করতেছে। একে তো দাঙ্গাবাজি করার জন্য এখানে আসছে, আবার এখন এখানে বসে আছে। আমি এখন এই পার্টির হোস্টকে বলে আসতেছি। কি হবে এখন? হোস্ট কি প্রিমিসের আসল পরিচয় প্রকাশ করবে? যদি প্রিমিস তার আসল পরিচয় এখানে প্রকাশ করে সুনাইরার অবস্থা কি হবে? কি হতে যাচ্ছে সামনে? আমি বুঝলাম না, এই ফকিরের বাচ্চার কি কোনো লজ্জা শরম নাই? সাথে আবার গার্লফ্রেন্ড নিয়ে আসছে। শুনছে এই হোটেলে বড় পার্টি হবে আর চলে আসছে। লজ্জা নাই, এখনো বসে আছে। তোমাদের দুজনের সমস্যা কি? ওরা যদি এখানে বসে থাকে তাহলে তোমাদের সমস্যা কোথায়? তোমাদের কি ওদের সাথে কোনো শত্রুতা আছে? আরে না না, ওদের সাথে কোনো দুশ্মনী নাই। আমাদের মতো মানুষ ওদের সাথে দুশ্মনী কেমনে করে? আসলে ওরা দুজন আমাদের স্যারের ব্যাংক থেকে 20 লাখ টাকা চুরি করছিল, এখনো স্যারের টাকা পরিশোধ করে নাই। ওরা দুজন যেই কাজ করছে, আপনার কি মনে হয় তাদের সাথে কি করা উচিত? সুনাইরা, তোমার যা মনে চায় তুমি খাইতে পারো, কিন্তু তোমার এই প্রক্রিয়া যা বলতে মন চায় তা কিন্তু বলতে পারো না। আচ্ছা, তুমি আমারে বলতেছো আমি উল্টাপাল্টা বলতেছি? কলেজে 20 লাখ টাকা দিয়ে তুমি চুরি করছো আর আমারে বলতেছো আমি যা মন চায় তাই করতেছি? প্রিমিস সুনাইরার কথা শুনে রাগান্বিত হতে থাকে আর এইদিকে রাধিকা প্রিমিসের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আর সুনাইরা প্রিমিসের কথার জবাব শুনে আরো রেগে যায় আর বলে, তুমি আসলে একটা দেশ সরো, আবার আমার দিকে রাগ দেখাও। তাহলে বলো, তুমি স্যারের ওই 20 লাখ টাকা কই রাখছো? কোথায় গিয়ে এতগুলো টাকা খরচ করছো? বলো আমারে, এখন কেন কথা বলতেছো না? প্রিমিস সুনাইরার এই কথা সহ্য করতে না পেরে সেখানে চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। প্রিমিসের এমন রাগ দেখে সুনাইরা আরো রেগে বলে, কে, তুই কি এখন আমারে মারবি নাকি? তোর সাহস আছে আমাকে মারার? চোরের আবার আমার উপর রাগ দেখায়? এতই যখন রাগ, তাইলে স্যারের টাকা পরিশোধ কেন করতে পারতাছ না? চোরের বংশধর। এটা বলার সাথে সাথে প্রিমিস সুনাইরার গায়ে একটা চোরে থাপ্পড় দেয় আর সুনাইরা পড়ে যায়। প্রিমিসের এমন রাগ দেখে রাধিকা প্রিমিসকে শান্ত করার চেষ্টা করে। এইদিকে স্টেজের মধ্যে প্রতীক সাহেব এসে হাজির হয় আর সবার উদ্দেশ্যে বলে, সবাই এই দিকে তাকান, আমি আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সবাই মনোযোগ দিয়ে শুনুন। প্রতীক সাহেব স্টেজে এসে কথা বলার কারণে সুনাইরা থেমে যায়। না হলে সে আজকে প্রিমিসকে কোনোভাবেই ছাড়তো না। এখন যদি প্রিমিসের সাথে ঝগড়া করতো তাহলে প্রতীক সাহেবকে অপমান করা হতো, পাশাপাশি সেখানে থাকা সবাই সুনাইরার উপর রেগে যেত। প্রতীক স্যার, আজকের এই পার্টিতে তো চৌধুরী স্যারের সাথে মিট করার কথা ছিল, তাই না? এখানে সবাই তার সাথে দেখা করার জন্য বসে আছে। চৌধুরী সাহেব কোথায়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছে উনি। আমরা সবাই চৌধুরী সাহেবের সাথে দেখা করতে চাই। যদি তার সাথে দেখাই না হয় তাহলে এখানে আসার কি ফায়দা? প্রতীক সাহেব স্টেজে দাঁড়িয়ে ছিল আর তার নজর ছিল প্রিমিসের দিকে। সে চাচ্ছে না প্রিমিসের আসল পরিচয় সবার সামনে আসুক। যখন প্রিমিস তার চোখের ইশারায় প্রতীক সাহেবকে বোঝায়, সে একটু হেসে সবার উদ্দেশ্যে বলে, দেখেন, আমি জানি আপনারা সবাই চৌধুরী পরিবারের সবচেয়ে বড় ছেলের সাথে মিট করার জন্য বসে আছেন। আপনারা জানেন চৌধুরী পরিবারের সবাই তাদের বিজনেস এবং মানব সেবায় ব্যস্ত থাকে। আমাদের চৌধুরী সাহেব কিছুক্ষণের জন্য এখানে এসেছিল। যখন সে শুনছে এখানে অনেক মানুষের ভিড় জমছে, সে অনেক খুশি হয়। কিন্তু মাফ করবেন সবাই, তার এখানে এক গ্লাস পানি খাওয়ার সময় ছিল না। আরে স্যার, আমাদের সাথে একটু দেখা করে দিলেও পারতেন। আমরা চৌধুরী পরিবারের উত্তরাধিকারীর সাথে এক নজর দেখা করতে পারলে খুব ভালো লাগতো। দেখেন, আমি জানি আপনারা প্রিমিস চৌধুরী স্যারের সাথে দেখা করতে চাইছিলেন, কিন্তু সে অনেক বিজি ছিল। আমি জানি সবার মুড খারাপ হয়েছে, আমি এটা তাকে জানিয়ে দিব। কিন্তু এখন আমি আপনাদের সবার মুড ভালো করার জন্য একটা গেমস খেলবো। প্রতীক সাহেব সবার মুড ভালো করার জন্য একটা কুইজের আয়োজন করে। প্রথমে সেখানে থাকা সবাইকে একটা করে টোকেন দিয়ে আসে। যেহেতু প্রতীক সাহেব খেলার পুরস্কার দিবেন, এর মানে অনেক দামি পুরস্কার দিবে। 50,000 টাকার ফোন থেকে 10 লাখ টাকার ডায়মন্ডের নেকলেস ছিল এখানকার প্রাইস পুল, এবং সেই নেকলেস সেই স্টেজে এনে সবাইকে দেখানো হয়। সুনাইরা তো সেটা দেখেই লোভে পড়ে যায়, তবে তার পাওয়ার চান্স একদম কম। আরে ভাই, এই সুন্দর নেকলেসটা যদি আমি পাওয়া যাই তাইলে আজকে পার্টিতে আসাটা সার্থক হইব। প্রিমিস চৌধুরী স্যারের সাথে তো দেখাই হলো না। এরপর প্রতীক সাহেব খেলা শুরু করে এবং অনেকেই অনেক পুরস্কার পেতে থাকে। এর মধ্যে সুনাইরা 1 লাখ টাকা দামের একটা গিফট পায়। তবে সে এটা পেয়েও অনেক খুশি হয়। সে এর চেয়ে বেশি খুশি হয়েছে কারণ তার সামনে বসে থাকা প্রিমিস আর রাধিকা এখনো কিছু পায়নি, আর পুরস্কার একেবারে শেষের দিকে। সবার কপালে সব জোটে না। যাই হোক, আমি যে গিফট পাইলাম এটা খুবই সুন্দর। কত মানুষের যে এখন এটা দেখে আফসোস হবে। রাধিকা, এইসব ছোটখাটো জিনিস দেখে মন খারাপ করার কিছু নাই। ভাগ্যে থাকলে কত ভালো জিনিস জীবনে আসবে। এরপর সবাই সেই শেষ পুরস্কার
ও সবচেয়ে সুন্দর ও দামি যে পুরস্কারটি ছিল সেটি কে পায় সেটি দেখার অপেক্ষায় ছিল। যারা এখনো কোনো পুরস্কার পায়নি তাদের বুক ধড়ফড় করছে। রাধিকা ও প্রিমিসও সেই পুরস্কার কে পায় সেটি দেখার অপেক্ষায় বসেছিল। সুনাইরা আর রাহুলও অধীর আগ্রহ নিয়ে দেখছে, কিন্তু শেষমেশ সেই পুরস্কারটি প্রিমিস পায় আর সুনাইরা সেটা দেখে রেগে লাল হয়ে যায়। আরে বাহ, এই লোকের কিসমত তো অনেক ভালো। ঠিক আছে স্যার, আপনি আমাদের স্টেজে চলে আসেন আর আপনার পুরস্কারটা রিসিভ করেন। সেখানে থাকা বেশিরভাগ লোকই প্রিমিসের পুরস্কার পাওয়া দেখে চলছিল। এইদিকে প্রিমিসের মনে হচ্ছে এইসব প্রতীক সাহেব বুঝে শুনে করেছে, কিন্তু এখন তার সেখানে কিছু বলারও নেই। তাই সে স্টেজে যাওয়ার কথা ভাবে পুরস্কার রিসিভ করার জন্য। রাধিকা, চলো আমার সাথে, আমরা একসাথে পুরস্কার রিসিভ করব। এরপর তারা দুজন একসাথে স্টেজে যায়। সুনাইরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সে ভাবছে এই পুরস্কার তার পাওয়া উচিত ছিল। বাংলাদেশের এক নতুন জায়গায় শুরু যাচ্ছে ফ্রি ফায়ারের নতুন খেলা, যেখানে হতে যাচ্ছে 10 লাখ টাকার বিশাল টুর্নামেন্ট। এন্ড সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইউটিউবার এন্ড হচ্ছে বাংলাদেশের বড় বড় স্পোর্টস টিম। তো তাদের মধ্যে গাইজ আমার টিম হচ্ছে মার্বেল টিম। এই টুর্নামেন্টের রচনাত্মক ফার্স্ট টুর্নামেন্ট এটি নিয়ে গাইজ এটার ফুল ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিও শেষে আপনারা অবশ্যই দেখে আসবেন, সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আপনার সাথে দেখা করে ভালো লাগলো স্যার, আপনার কথা তো অনেক ভালো। আরে প্রতীক স্যার, এই ছেলেকে আমাদের সাথে তো পরিচয় করা যায় নাই, আমরা তো চিনতে পারতাছি না। প্রতীক সাহেব হঠাৎ একটু ঘাবড়ে যায়, কারণ সে এর উত্তর কি দিবে বুঝতে পারছিল না। এইদিকে প্রিমিস তার আসল পরিচয় গোপন রাখতে চায়। এটা জানার পর প্রতীক সাহেব কোনোভাবেই তার আসল পরিচয় সামনে আনতে দিতে পারে না। তাই সে বলে, ওনার নাম সুভাষ, খুব ভালো একটা ছেলে। আপনারা তো দেখলেন ওনার কপাল কত সুন্দর। ওর নাম সুভাষ? কিরে ভাই, কঠিন ব্যাপার তো। এই ছেলে এইখানে এসে অনেক কথা বলতেছে, ওর কথা কেউ বিশ্বাস করেন না। ওর নাম কোনো সুভাষ টুভাষ না, ওর নাম হচ্ছে প্রিমিস। আর ও ঢাকা নিউ সিটি কলেজে পড়ালেখা করে আমাদের সাথে। ও একটা ফকিরের বাচ্চা। ও আমাদের গামাল স্যারের ব্যাংক থেকে 20 লাখ টাকা চুরি করছে। সুনাইরা যখন প্রিমিসের নাম সুভাষ শুনে সে হতাশ হয়ে যায়। সে মনে করছে প্রিমিস এখানে নতুন পরিচয় দিয়ে কোনো স্কেপ করছে। তাই সে প্রিমিসের আসল পরিচয় সবার সামনে বলে। সুনাইরা ভাবছে প্রিমিস তার নাম পরিবর্তন করে খারাপ কোনো কাজ করবে। আরে প্রিমিস, তুমি অনেক খুশি হইতাছে গিফট পাইয়া, তাই না? আমি এখন সবার সামনে তোর আসল রহস্য ফাঁস করব। সুনাইরা প্রিমিসকে যে কোনোভাবে ফাঁসানোর চিন্তা করে থাকে। সে সবাইকে উল্টাপাল্টা বলে প্রিমিসের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। প্রিমিসের মন খারাপ হয়ে যায়। তার আসল পরিচয় সবার সামনে আসার ভয় তার মধ্যে চলে আসে। এরপর প্রিমিস সুনাইরার উদ্দেশ্যে বলে, ম্যাডাম, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, তুমি গাধা নাকি যে কিছু বুঝো না? কেন এত বড় বড় মানুষের সামনে মিথ্যা কথা বলতেছো? ম্যাডাম, আপনি কি বলতে চান আমি আসলেই বুঝতেছি না। প্রতীক সাহেব তো নিজেই বললো আমি সুভাষ। এখন যদি আপনার শুনতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আপনাকে আবারও বলি আমি সুভাষ। আচ্ছা, তুমি সুভাষ, তাহলে তুমি কোন কোম্পানি থেকে আসছো? কোন গ্রুপ থেকে আসছো? তুমি কোন গ্রুপের মালিক সেটা বলো আমাদেরকে। সুনাইরা প্রিমিসের পরীক্ষা নিচ্ছিল। সে মনে করেছে প্রিমিস তার আসল পরিচয় লুকানোর চেষ্টা করছে। এর জন্য সে প্রিমিসকে ফাঁসানোর চেষ্টা করে। সে চাচ্ছিল প্রিমিস যে মিথ্যা বলছে সেটা যেন স্বীকার করে। আর এখানে যত লোক এসেছেন সবাই ঢাকা শহরের বড় বড় কোম্পানির মালিক। আমি কে, কোথা থেকে আসছি আর কি করি এই ব্যাপারে আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না। আর এমনিতেও প্রতীক সাহেবের কোম্পানির সাথে 2 কোটি টাকার আমাদের ডিল চলতেছে। ওরে ভাই, 2 কোটি টাকা? তোমার সাহস কেমন হলে তুমি তোমার এই মুখ দিয়ে 2 কোটি টাকার ডিল নিয়ে কথা বললা? তোমার যদি 2 কোটি টাকা ডিল করা লাগে তাহলে আমাদের কলেজ থেকে আরো 180 লাখ টাকা তোমার চুরি করতে হইব। সুনাইরা মনে করছে এইসব প্রিমিস রাগের বসে মিথ্যা কথা বলছে। আর এইগুলো সত্যতা ও সমাধান একমাত্র প্রতীক সাহেবই করতে পারবে। আচ্ছা ঠিক আছে প্রতীক স্যার, আপনি বলেন এই ছেলের সাথে কি আপনার কোম্পানির 2 কোটি টাকার কোনো ডিল চলতেছে নাকি ও সব চাপাবাজি করতেছে? এখন সবার চোখ প্রতীক সাহেবের দিকে। সুনাইরার কথা শুনে সেখানে থাকা কয়েকজন প্রিমিসকে সন্দেহ করা শুরু করে দেয়। প্রতীক সাহেব কি বলবে? সুনাইরা এইদিকে কি পুলিশকেও ফোন দিবে? প্রিমিসের আসল পরিচয় ফাঁস হতে যাচ্ছে কি? প্রিমিস মিথ্যা কথা বলতেছে। ও সুভাষ না, ওর আসল নাম প্রিমিস। আপনাদের সবাইকে বোকা বানাইতেছে। না, ওনার নাম সুভাষ। সুভাষ স্যার কোনো মিথ্যা কথা বলতেছে না। ওনার সাথে আমাদের কোম্পানির 2 কোটি টাকার একটা ডিলও চলতেছে। আরে ভাই, এটা কেমনে হইতে পারে? প্রিমিস রে এই লোক সুভাষ কেন বলতেছে? না, এটা হইতেই পারে না, কখনোই না। সুনাইরার মাথা নষ্ট হয়ে যায় প্রিমিসকে সুভাষ বলে পরিচয় দেওয়ার জন্য। প্রিমিস যে মিথ্যা বলছে সেটা সুনাইরা বুঝতেছিল, কিন্তু প্রতীক সাহেব কেন মিথ্যা বলছে সেটা সে বুঝতে পারছিল না। সে ভাবছে প্রিমিসের কাছেই বা 2 কোটি টাকা কোথা থেকে আসলো। না, আপনারা কেউ প্রিমিসের কথা বিশ্বাস করেন না। ও এক নাম্বার ধোঁকাবাজ বন্ধ। আমার ফোনের মধ্যে এই প্রিমিসের ছবিও আছে। ও একটা ফকিরের বাচ্চা। ও আমাদের কলেজে পড়ে। গত মাসে ও আমাদের কলেজ থেকে 20 লাখ টাকা চুরি করে। তারা আমি সবাইকে প্রিমিসের ছবি দেখাইতাছি। এরপর সুনাইরা তার ফোন বের করে প্রিমিসের ছবি সবাইকে দেখায়, কিন্তু সে এটা জানতো না তার এই কাহিনী কোনো কাজে আসবে না। যেখানে প্রতীক সাহেব নিজেই প্রিমিসের নাম সুভাষ বলে পরিচয় করিয়ে দিয়েছে, সেখানে তার কথা কেউ বিশ্বাস করবে না। এই মেয়ে কি পাগল নাকি? ভাই রে ভাই, আমার মনে হয় এই মেয়ে এত সুন্দর একটা নেকলেস পায় নাই তো, তাই ওর জ্বলতাছে আর উল্টা পাল্টা বলতাছে। ম্যাডাম, আপনি সবাইকে ডিস্টার্ব করবেন না। আর সুভাষ সাহেবকে নিয়ে আপনার হাতে ভাবা লাগবে না। আপনি প্লিজ শান্ত হন আর আপনার জায়গায় ঠিক মতো বসে পড়েন। প্রতীক সাহেবের কথা শুনে সে বসে পড়ে, কিন্তু সে এখনো মানতে রাজি না যে এটা প্রিমিস না সুভাষ। তাই সে তার ফোন দিয়ে 999-এ কল করে পুলিশকে আসার জন্য। আর এইদিকে প্রতীক সাহেব প্রিমিসকে সেই স্পেশাল গিফটটি তার হাতে তুলে দেয়, আর যেটি আবার প্রিমিস রাধিকাকে দিয়ে বলে, আমরা দুইজন অনেক দিন ধরে একসাথে আছি, কিন্তু আজ পর্যন্ত তোমারে ভালো কোনো গিফট দেই নাই। এর জন্য আজকে তোমাকে এই
গিফটটা আমার পক্ষ থেকে দিলাম। এখন তুমি এটা রাখো, ফিউচারে তোমার এর চেয়ে অনেক দামি ও সুন্দর কিছু দিব ইনশাআল্লাহ। রাধিকা প্রিমিসের কথা শুনে লজ্জা পায় এবং এরপর কিছুক্ষণ তাদের মাঝে কথা হয়, কিন্তু তারপর হঠাৎ সেখানে কয়েকজন পুলিশ এসে হাজির হয়। এরা বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে, কিন্তু যখন সুনাইরা পুলিশকে দেখে তার চেহারায় হাসি চলে আসে, কারণ সে প্রিমিসকে জেলে পাঠাতে চায়। স্যার, আমি আপনাকে ফোন করছিলাম। আমাদের কলেজ থেকে 20.5 লাখ টাকা চুরি হয়, আর স্টেজের মধ্যে যে ছেলেটা দাঁড়ায় আছে ও সেই টাকা চুরি করছিল। কলেজের ছাত্রছাত্রী ও টিচাররা সবাই জানে ও এই টাকা চুরি করছিল। তাই স্যার, এই ছেলেকে তাড়াতাড়ি গ্রেফতার করেন। ম্যাডাম, আপনি আমাদেরকে মাফ করবেন। আমরা আপনার কথা এখানে আসি নাই, কিন্তু আমরা এখানে কিছু ইনফরমেশন পাইছি, তাই এখানে আসছি। কি আপনারা এই জিনিসকে ধরার জন্য এখানে আসেন নাই? তাহলে কেন আসছেন? না, আমরা ওনাকে ধরার জন্য আসি নাই, কিন্তু আপনি যে কেসের কথা বলতেছেন সেই কেসের জড়িত লোককে ধরার জন্য আসছি। যে এই কাজ করছে তাকে ধরার জন্য আসছি। ও তাই, তাহলে তো খুব ভালো। আপনারা তাকে খুঁজিয়ে ধরেন, তারপরে ওকে ধরে নিয়ে যান। আমি তো জানি চোর আসলে কে। সোলজার্স, অ্যারেস্ট হিম। ওই পুলিশ অফিসারের কথায় দুজন হাবিলদার রাহুলকে ধরে অ্যারেস্ট করে ফেলে। সেটা দেখে সেখানকার সবাই একদম অবাক হয়ে যায়, আর সুনাইরার একদম মাথা নষ্ট হয়ে যায়। আরে স্যার, আপনারা কি করতেছেন? আপনারা তো ভুল মানুষই ধরতেছেন। এটা তো আমার বয়ফ্রেন্ড রাহুল। আপনি যে মানুষটাকে ধরতে চান সে তো ওই স্থির দাঁড়ায় আছে। যান, ওকে গিয়ে ধরেন আর রাহুলকে ছাড়েন। তুমি ওর গার্লফ্রেন্ড? ঠিক আছে, ওকেও অ্যারেস্ট করেন। অফিসারের কথা শুনে সুনাইরাকেও অ্যারেস্ট করে ফেলে পুলিশ। এটা দেখার জন্য সুনাইরা মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবতে পারেনি পরের জন্য কুয়া খুঁজতে গিয়ে সেই কুয়ায় নিজেই পড়ে যাবে। আপনারা এটা কি করতেছেন? আমি কিন্তু আপনাদের নামে কমপ্লেইন করব যে ভুল মানুষে আপনারা অ্যারেস্ট করতেছেন, হয়রানি করতেছেন। আমি কিন্তু কাউরে ছাড়বো না, দেখেন। সুনাইরা রেগে গিয়ে পুলিশকে উল্টাপাল্টা বলতে থাকে। তার মনে হচ্ছে চোরকে রেখে ভালো মানুষকেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু সুনাইরার একটা কথাও পুলিশ অফিসারের কানে নেয় না। ঠিক আছে, আপনারা আমারে ছাড়বেন না তো? আমি আপনাদের বিরুদ্ধে কমিশনারের কাছে মামলা করব। আপনি শুধু একবার আমাকে কল করতে দেন, তারপর আমি বুঝাবো আমি কে। এই মেয়ে, তুমি এখানে যা চাও খাইতে পারবা, কিন্তু যা মনে আসে তা বলতে পারবা না। আচ্ছা, তুমি আমার আগে এটা বলো, এত দামি জায়গায় আসা, এত দামি জেলে এইসব কোথা থেকে আসলো? আচ্ছা, আপনার কি মনে হয় আমার বয়ফ্রেন্ড কোনো ফকিরের বাচ্চা? ও হচ্ছে খানদানি ছেলে। এখন বড় লোকদের পুলিশরা সহ্য করতে পারে না, এর জন্য কি আমার বয়ফ্রেন্ডকে জেলে নিয়ে যাবে? আপনি হয়তো জানেন না, ওর বাপের শুধু একটা হোটেল আছে ছোটখাটো, আর ছোটখাটো একটা গাড়ি আছে, আর ওর বাপরে খানদানি বলতে হবে এখানকার সবার উপর মজা করা। এখন আপনার কি মনে হয় এই ছেলে আপনার জন্য এত টাকা নষ্ট করতে পারে? সুনাইরার তার কথার উপর না, বরং তার নিজের কানের উপরই বিশ্বাস হচ্ছিল না। এইগুলো কেমনে হতে পারে? রাহুল তো সুনাইরাকে তার কোম্পানিতে চাকরি দেওয়ার কথাও বলেছিল। রাহুলের কাছে অনেক টাকা ছিল, কিন্তু এই অফিসার রাহুলের ব্যাপারে যা বলছিল সেগুলো তার মাথায় ঢুকছিল না। যখন সে রাহুলের দিকে তাকায়, দেখে রাহুল অনেকটা লজ্জিত ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা দেখে সুনাইরার মধ্যে ভয় ঢুকে যায়, আর সে রাহুলের উপর সন্দেহ করে এবং পুলিশ অফিসারের কথা বিশ্বাস করা শুরু করে দেয়। আমরা এই মামলার রিপোর্ট পাইছি, সাথে প্রমাণও পাইছি। এই রাহুল এই কামাল সাহেবের ব্যাংক থেকে টাকা চুরি করছে। যেহেতু তুমি ওর গার্লফ্রেন্ড, এখানে আমাদের তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, যাতে আমরা বুঝতে পারি তুমি এই কাজের সাথে কোনোভাবে জড়িত আছো কিনা। সুনাইরা পুলিশ অফিসারের কথা শুনে মন খারাপ করে ফেলে। তার ভয়ে শরীর কাঁপতে থাকে। তার মনে হচ্ছিল সে এখন পড়ে যাবে। তার জীবনে এমন দুঃসময় কখনো আসেনি। পুলিশের প্রমাণ করার আগেই সে কিছুটা বুঝতে পারছিল রাহুল এই টাকা চুরি করেছে, কারণ গত 2 মাসে রাহুল তার জন্য প্রায় 1 লক্ষ টাকারও বেশি খরচ করেছে, যেটা রাহুল সারা বছরও তার জন্য খরচ করতো না। কিন্তু এত কিছুর পরেও সে ভাবছে যদি চুরির খাতায় তার নাম চলে আসে, এই টাকা পরিশোধ করতে তার সারা জীবন পার হয়ে যাবে। না, আমরা টাকা চুরি করি নাই, আপনারা ভুল মানুষে ধরতেছেন। এই টাকা ওই দুজন চুরি করছে, প্রিমিস আর রাধিকা চুরি করছে। ওদেরকে ধরেন, আমাদেরকে ছাড়েন। এদের কথা শোনার কোনো টাইম নাই, ওদের দুজনকে গাড়িতে উঠান ফাস্ট কুইক। পুলিশ অফিসারের কথা শুনে তাদের দুজনকে ধরে নিয়ে যাচ্ছিল। প্রিমিস দূর থেকে এইগুলো দেখছে। প্রিমিস কি তাদের দুজনকে জেলে নিয়ে যাওয়া থেকে থামাবে, নাকি তাদেরকে জেল খাটতে হবে? কি মনে হচ্ছে আপনাদের? কমেন্টে জানান। বিশ্বাস করেন স্যার, আমি এই চুরির ব্যাপারে কিছুই জানি না। আমি তো স্যারের টাকা চুরি হওয়ার পর জানছি। কামাল স্যারের যে এত টাকা চুরি হয়েছে এটা আমি অনেক পরে জানছি। প্রিমিস কামাল স্যারের কথা ভাবে, আর সেই দিনের কথা ভাবে যেই দিন তাকে চোর প্রমাণিত করা হয়েছিল। এটা ভেবে সে সুনাইরাকে বাঁচানোর চিন্তা ক্যান্সেল করে দেয়। 2 মাস ধরে যেই চুরির দায় নিয়েছিল প্রিমিস, আর সেটা ভুল প্রমাণিত হলো। এরপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়, আর এরপর প্রিমিস এক কোণায় গিয়ে প্রতীক সাহেবকে বলে, শুরুতে আমি একটু ঘাবড়ে গেছিলাম, তবে এখন আমার খুব ভালো লাগতেছে। আপনি খুব স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করছেন। আরে স্যার, কি যে বলেন না, আপনার জন্য এইটুকু তো অবশ্যই করা লাগবে। ওইটা আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা। আপনি আমাদের এখানে কত সময় দিবেন। এরপর তারা কিছুক্ষণ কথাবার্তা বলে প্রিমিস রাধিকাকে নিয়ে বের হয়ে পড়ে, আর সেখান থেকে বের হয়ে পারিক মিয়াকে ফোন দেয়। যেহেতু রাধিকা প্রিমিসের আসল পরিচয় সব জানে, তাই সে আর তার সামনে কিছুই লুকায় না। আরে আঙ্কেল, আপনি যেই কাজ করছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে স্যার, আপনি তো অনেক বুদ্ধিমান, অনেক স্মার্ট এবং কি অনেক অনেস্ট। প্রিমিস যেই দিন আয়ারল্যান্ডে গিয়েছিল সেই দিন থেকে সে এই চুরির মামলার সব প্রমাণ জোগাড় করে ফেলেছিল। সে চাইলেই সেদিনই রাহুলকে গ্রেফতার করতে পারতো, কিন্তু সে এটা করেনি, কারণ সে চায় রাহুলকে প্রিমিসের সামনে গ্রেফতার করাতে। আচ্ছা স্যার, শুনলাম আপনাদের সেনা নাকি প্যারালাইস্টার গ্যাংয়ের সদস্যদের অবস্থা খারাপ করে দিয়েছিল, আর সেখানে কিছু কিলিংও হয়েছিল। সেইগুলো একদম ক্লিন করা হয়েছে। সেই টাকার কাহিনী নিয়ে কোনো ঝামেলার চিন্তা নাই। আর এখন কলেজে গেলে আপনাদের রাধিকা নেবে কোনো সমস্যাই হবে না আশা করি। থ্যাংক ইউ সো মাচ পারিক আঙ্কেল, আপনাকে আমি আবার পরে ফোন দিব। এরপর প্রিমিসটা
সরাসরি তাদের কলেজের হোস্টেলে চলে যায়। এইদিকে রাহুলের আব্বু রাহুলকে আর সুনয়রাকে জেল থেকে বের করে নিয়ে আসে। রাহুলের আব্বু কলেজের কমিটির সাথে কথা দিয়ে এসেছে 1 বছরের মধ্যে তাদের সমস্ত টাকা শোধ করে দিবে, তাহলে রাহুলকে আর কলেজ কোনো সাজা দিবে না। তুমি কান্না কেন করতেছো? কান্না করে এখন হবে কি? না আমি কাঁদতেছি না, দেখো এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কি হোটেলে থাকতে পারবো? সুনাইরা, তোমার কি মাথা খারাপ? আমার পকেটে এখন 100 টাকাও নাই, তুমি আমার হোটেলে থাকার কথা বলতেছো? জলদি কোনোদের হোস্টেলে চলো। এই সময় প্রেমিসের বাচ্চার জন্য হয়ে গেছে। সুনয়রার এই পরিস্থিতির জন্য সে প্রেমিসকে দোষ দিচ্ছে। সুনয়রা কি প্রেমিসকে এত সহজে ছেড়ে দিবে নাকি তার সুনাইরা, তুমি কালকে রাতে আমার একা রাইখা কেন চলে গেছো? আমার তো মনে হচ্ছে তোমার এখনই টানে মাইরা ফেলি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ব্রেকআপ করে ফেলি। ওয়াও, কি সুন্দর ব্যাপার! এত তাড়াতাড়ি আর তুমি কি নাইমা গেলা? যখন তোর খারাপ সময় ছিল আমি তোর পাশে ছিলাম, আর এখন তুই আমার সাইডে দিতে চাস? সুনয়রা যখন বুঝতে পারে রাহুলের টাকা পয়সা সম্পত্তি আহামরি তেমন কিছুই নেই, আর এইদিকে রাহুলের পকেটের অবস্থাও এখন তেমন ভালো না, এইগুলো দেখে সে রাহুলের কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছে। দেখো আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। সুনাইরা, তুই বইলা যাইস না কিছুদিন আগে তোর অবস্থা কই ছিল? আর এমনিতেও তোর কি এমন আছে যে আমি তোর পিছে ঘুরুম? তুই চলে যাবি যা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এতদিন তোর পিছনে যেই টাকা খরচ করছি সেটা ফেরত দে। রাহুল, তোমার কি মাথা খারাপ নাকি? তুমি একটা মেয়ের কাছে টাকা দিতেছো? তুমি কি পুরুষ মানুষ? তোমার মধ্যে কোনো লজ্জা শরম নাই? আমি এতদিন তোমার সাথে ঘুরছি, এগুলা কি শুধু শুধু নাকি? তোমার সাথে থাইকে আমার ওইটার নাম খারাপ হয়েছে, এর জন্য তো তোমার আমাকে ওইটা টাকা দেওয়ার কথা। আমি তো তোমার উপরে এই পর্যন্ত 10-15 লাখ টাকা খরচ করছি, তুমি কি কোনো করি নাকি যে তোমার উপর আমি এত টাকা খরচ করুন? আচ্ছা ঠিক আছে, সত্যাত তোমার পুরো টাকা দেওয়া লাগবে না, তুমি শুধু 5 লাখ টাকা ফেরত দাও, আমি তোমার আর কিছু বলবো না। রাহুলের উপর 20 লক্ষ টাকার ঋণ, তাই সে বুঝতে পারছিল না কিভাবে এই টাকা সে পরিশোধ করবে। আর এইদিকে সুনয়রা যেহেতু তার সাথে ব্রেকআপ করে ফেলেছে, তাই সে সুনয়রার কাছ থেকে 5 লক্ষ টাকা চাচ্ছে। তোমার যেমন চাই তুমি বলো, সমস্যা নাই, কিন্তু ওই 20 লাখ টাকা চুরির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওইটা কিভাবে চুরি করছো আর কিভাবে খরচ করছো তা আমি জানি না, আর এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি পুলিশ আবার আসে তাহলে তোমাকে ধরবে, আমাকে না। তুই জানোস না আমি কে? আমি কত মানুষের চিনি, তুই জানোস না? তুই যদি 1 সপ্তাহের মধ্যে আমার টাকা না দেস, দেখিস আমি তোর কি অবস্থা করি। আমি রাহুল বলতাছি, তুই যদি আমার টাকা না দেস তাহলে তুই অনেক ফস্তাবি, দেখে নিস। সুনয়রা কিছুটা ভয় পাওয়া শুরু করে, এরপর রাহুল সেখান থেকে চলে যায়। সুনয়রার এই কাহিনী দূর থেকে প্রেমিস দেখছিল, কিন্তু সে চুপচাপ বসেই ছিল। এইদিকে সুনয়রা সেখানে কলেজের বাইরে গিয়ে এক জায়গায় বসে ভাবতে থাকে। গতকাল রাত পর্যন্ত সে প্রেমিসকে ঘৃণা করছিল, কিন্তু আজ রাহুলের এই ব্যবহার দেখে সে রিয়েলাইজ করছিল তার জন্য প্রেমিস অনেক ভালো ছিল। প্রেমিস সুনয়রার পিছনে অনেক টাকা খরচ করেছিল, কিন্তু কখনোই সে তা ফেরত চায়নি। আজকে রাহুল যা করলো, প্রিমিস কোনোদিনও আমার সাথে এমনটা করতে পারলো না। আচ্ছা প্রিমিস কি আমাকে এই বিপদ থেকে বাঁচাবে? প্রিমিস যদি আমাকে এখন হেল্প করে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সুনয়রা প্রেমিসের কথা ভেবে অনেক কিছু আশা করে। সে ভাবতে থাকে প্রাণ মতো প্রেমিসকে বোঝালে প্রেমিস তাদের রাজি হয়ে যাবে তাকে সাহায্য করার জন্য। এইদিকে প্রেমিস অনেকদিন পর তাদের হোস্টেলে যায় এবং তার বন্ধুদের সাথে তার দেখা হয়। কিরে প্রিমিস, তুই ছিলি এতদিন? তোর জন্য আমরা কত চিন্তা করতেছিলাম, এভাবে না বলে একদম হয়ে গেলে কিভাবে? আমরা তোরে কত খুঁজছি জানোস? আরে না রে ভাই, তোরা তো জানোস আমার উপর 20 লাখ টাকা চুরির অপবাদ দিছিল, ওটার চাপেই ছিলাম। চুরি না করেও চুরির অপবাদের চাপের জন্য একটু বাইরে থেকে ঘুরে আসলাম, যাতে এতদিনে আসল চুরি ধরা পড়ে আর আমার চাপ যেন মুক্ত হয়। এইগুলো বলে প্রেমিস তার আয়ারল্যান্ডে থাকার কথা লুকিয়ে ফেলে এবং সে তার আসল পরিচয় কোনোভাবেই তার বন্ধুদের কাছে প্রকাশ করতে চায় না। যদি সে তার আসল পরিচয় প্রকাশ করে দেয় তাহলে তাদের বন্ধুত্ব আগের মতো থাকবে না। প্রেমিস সবকিছু হারাতে পারে, কিন্তু তার বন্ধুদের কোনোভাবেই সে হারাতে রাজি না। এরপর তারা একসাথে আড্ডা দেয়, খাবার খায়। এরপর যখন প্রেমিস তার ঘাড়ে বসে থাকে, তখন সুনয়রা তার ফোনে একটি কল দেয়। প্রিমিস, আমি সুনাইরা। সুনয়রা যখন দেখে প্রেমিস এত তাড়াতাড়ি তার কল ধরেছে, তার মানে প্রেমিসের মনে এখনো তার জন্য জায়গা আছে। এটা ভেবে সে মুচকি হাসি দেয়। হ্যাঁ সুনাইরা, বলো কি অবস্থা? সব ঠিকঠাক আছে, আমি শুধু একবার তোমার সাথে দেখা করতে চাই। সুনয়রা ইচ্ছাকৃতভাবে খুব নরম সুরে কথা বলল। সে এই সময় শুধুমাত্র প্রেমিসের সহানুভূতি অর্জন করতে চায় এবং এটা কিভাবে করতে হয় সেটাও তার ভালোভাবে জানা আছে। প্রেমিস এইগুলো শোনার পর আবারও সন্দেহ পড়ে গেল। তার মনে হচ্ছিল যে সুনয়রা তার সাথে দেখা করতে চাচ্ছে, নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। কি হলো? তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবা না? প্রথমে তো তুমি আমার সাথে দেখা করতে রাত 2টা বাজে ছুটে আসতা। এখন প্লিজ প্রিমিস আমাকে বলবা না যে আমাদের সম্পর্ক এখন দুর্বল হয়ে গেছে, আমরা একে অপরের সাথে দেখা করতে পারবো না। আমাদের আগের কথা কি সব ভুলে গেছো? এত কিছু বলার পর প্রেমিস মনে করেছিল সুনয়রা ফোন কেটে দিবে, কিন্তু সে ফোন রাখেনি এবং চুপচাপ প্রেমিসের জবাবের অপেক্ষায় ছিল। কিছু সময় পর প্রেমিস বলে, ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করতে আসবো। আচ্ছা তার মানে তুমি আসবা? তাহলে জলদি ফ্যাক্টরির সামনে যে জুস বার আছে সেখানে চলে আসো। এটা বলে সুনয়রা তার ফোন রেখে দেয় যাতে প্রেমিস আর কোনো কথা বলতে না পারে। এরপর সুনয়রা সোজা সেই রেস্টুরেন্টে চলে যায় আর প্রেমিসের জন্য অপেক্ষা করতে থাকে। প্রেমিস কোনো কিছু না বুঝেই সেই রেস্টুরেন্টে চলে আসে। এত কিছুর পরেও প্রেমিস সুনয়রার কাছে আসে। এখানে সুনয়রা বাদে অন্য কেউ হলে হয়তো প্রেমিস আসতো না। প্রেমিস কি সুনয়রার বিপদের জন্য তার সাথে দেখা করতে আসলো? প্রিমিস, আমি রাহুলের সাথে ব্রেকআপ করে ফেলছি। গতকালকে আমি জানতে পারি রাহুলই আসল চোর, আর আমি কত বলা তোমার উপর সে অপবাদ দিতেছিলাম। ও অনেক খারাপ একটা ছেলে, আমি ভাবি নাই ও এত দূর পর্যন্ত যাইতে পারে। যখনই আমি জানছি এই টাকা রাহুল চুরি করছে, আমি সাথে সাথে ব্রেকআপ করে ফেলছি। ও আচ্ছা, তাহলে এখন তুমি কি করতে যাচ্ছ? আর আমাকে বা কেন তুমি এখানে ডাকলা সেটা বলো। প্রিমিস, আমি কালকে রাতে যখন শুয়ে শুয়ে ভাবতেছিলাম আমার জন্য কে বেস্ট ছিল, তখন আমি বুঝতে পারলাম রাহুল কখনই আমার জন্য ঠিক ছিল না। আর সত্যিকারে যদি কেউ ভালোবাসা থাকে তাহলে সেটা তুমিই ছিলা প্রিমিস। ও আচ্ছা, তাহলে এতদিন পর তুমি বুঝতে পারলা এটা। যাই হোক, এতদিন পরে হলো তুমি সেটা বুঝতে পারছো, শুনে ভালো লাগলো। প্রিমিস, তুমি
বিশ্বাস করো আমি রাহুলকে মন থেকে ভালোবাসতাম না। আমি তো জোর জাবস্তি করে ওর সাথে ছিলাম। তুমি বিশ্বাস করো ওর সাথে আমি কখনোই একসাথে ছিলাম না। ও আচ্ছা এই ব্যাপার। তাহলে আমি যে ফুড ডেলিভারি দিতে গেছিলাম সেই দিন তুমি আর রাহুল সেই হোটেলে ছিলা, এত তাড়াতাড়ি ভুলে গেলা সুনাইরা? প্রিমিস বিশ্বাস করো তুমি যা ভাবতেছো তেমন কিছু না। প্রিমিস সবকিছু ভুলে আমরা কি নতুন করে শুরু করতে পারি না? প্রিমিস আমি বুঝি নাই আমার কি ক্ষমা করা যায় না? সুনাইরা তুমি কিন্তু সব জানো আমি এখন রাধিকার সাথে আছি, এখন এসব বলে লাভ কি? সুনাইরার রাধিকার কথা শুনে মাথা গরম হয়ে যায়, কিন্তু সে এখন কোনোভাবেই মাথা গরম করলে চলবে না। তার যেভাবেই হোক প্রিমিসকে ফাঁসানোই লাগবে। কিন্তু প্রিমিস কি এখন এত সহজেই ফেসে যাবে? সুনাইরা তুমি থাকো, আমি চলে গেলাম। আমার তোমার কথার ধরন অন্যরকম লাগতেছে, আমি যাই। আচ্ছা প্রিমিস সবকিছু ভুলে যাও, আমরা কি আবার আগের মতো বন্ধু হয়ে থাকতে পারি না? প্রিমিস আমি তোমার কাছে একটা হেল্প চাই, তুমি কি করবা? হ্যাঁ বলো, কি হেল্প লাগবে? প্রিমিস এই কথা শুনে আশায় ছিল যে কখন সুনাইরা তার কাছে 5 লাখ টাকার জন্য হেল্প চাইবে, আর তার মনে হচ্ছে সেই সময় এখনই চলে এসেছে। আমি ওই রাহুলের সাথে ব্রেকআপ করে ফেলছি। এখন ও চাই আমি যেন ওকে 7 লাখ টাকা দেই, আর যদি সেই টাকা না দেই তাহলে ও আমাকে জানে মেরে ফেলবে। এখন আমার জান বাঁচানোর জন্য 7 লাখ টাকা চাই। প্রিমিস সুনাইরার কথা শুনে মনে মনে হাসছিল। কলেজের মধ্যে সে নিজের কানে শুনেছিল রাহুল তার কাছে 5 লাখ টাকা চেয়েছিল। এখন সেটা 7 লাখ টাকা কিভাবে হলো? প্রিমিসের বিশ্বাস হচ্ছিল না যে সুনাইরা এখন নিচে নেমে যাবে। প্রিমিসের টাকা দেওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু তার এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। সরি সুনাইরা, আমার কাছে কোনো টাকা নাই। আরে তুমি কিভাবে বললা তোমার কাছে টাকা নাই? তুমি ওই দিন গরিব বাচ্চাদের ডোনেশনের জন্য 10 লাখ টাকা দিলা। হ্যাঁ ওই টাকা দান করে দিছিলাম, এখন তো আমার কাছে কোনো টাকা নাই। দেখো প্লিজ তুমি মিথ্যা কথা বলো না। আর কালকে তুমি যেই নেকলেসটা পাইলা ওইটার দাম 8 থেকে 10 লাখ টাকার উপরে হবে। তুমি আমাকে ওইটা দাও, আমি ওইটা বিক্রি করে রাহুলের টাকা দিয়ে দেই। আর কিছুদিনের মধ্যে আমি আমার আপুর কাছ থেকে টাকা নিয়ে তোমাকে সেই টাকা ফেরত দিয়ে দিব। না সুনাইরা, এটা হতে পারে না। তুমি তো কালকেই দেখলা সেই নেকলেস আমি রাধিকারে দিয়ে দিছি, এখন সেটা কোনোভাবেই তোমাকে দেওয়া সম্ভব না। আর এমনিতেও রাধিকা আমার গার্লফ্রেন্ড, ওর কাছ থেকে যদি এটা ফেরত দিই তাহলে ও মন খারাপ করবে। কি বলতাছো প্রিমিস? সম্ভব না? কেন সম্ভব না? আমাকে বলো, আমি ওই নেকলেসটা চাই এখন। সুনাইরা হঠাৎ রেগে যায়। সে কোন সম্পর্কে যে প্রিমিসের সাথে এই আচরণ করছে তা হাস্যকর। সুনাইরা এখন রেগে যাচ্ছে। এইদিকে প্রিমিস সবকিছুর জন্য প্রস্তুত। কি হতে যাচ্ছে সামনে? সুনাইরা কি প্রিমিসের কাছ থেকে 7 লক্ষ টাকা আদায় করতে পারবে? প্রিমিস তুমি আমাকে 7 লাখ টাকা দিবা কিনা বলো? না সুনাইরা, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। প্রিমিস তুমি ফালতু কথা বলো না, আমি জানি তোমার কাছে টাকা আছে। সুনাইরা সাবধানে কথা বলো, রাহুল তোমার কাছে টাকা পাবে, তুমি ওর কাছ থেকে টাকা নিছো, এখানে দোষ তোমার। এখন আমি তোমার টাকা না দিলে তুমি আমার কি করবা বলো? কোন আইনে আছে তোমার টাকা দেওয়া লাগবে আমার? আচ্ছা আমি এখন বুঝতে পারছি আমি এখানে দেখা করার কথা বলার সাথে সাথে কেন রাজি হইছো। আসলে আমাকে সাহায্য না আমার উপর মজা করার জন্য আসছো। এটা বলে সুনাইরা প্রিমিসের উপর ফাইন ঢেলে সেখানকার খাবারের বিল না দিয়ে চলে যায়। এরপর প্রিমিস টিস্যু দিয়ে চেহারা মুছে বিল দেওয়ার জন্য কাউন্টারে যায় এবং ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলে। ম্যানেজারের কাছে সে জানতে পারে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। কি হয়েছে ভাই, এই রেস্টুরেন্ট বন্ধ কেন হবে? আরে কি আর বলবো, আমাদের এই রেস্টুরেন্টে ব্যাটল স্টার গ্যাং এর ফুল সাপোর্ট ছিল। কিছুদিন আগে এই গ্রুপের সবাই শহর সাইরা পালাইছে। এখন ওনারা না থাকায় আমাদের প্রোটেকশনের অনেক সমস্যা হচ্ছে। সামনে আমাদের বিশাল সমস্যা হবে। আমাদের বস বলছে যদি আমরা কারো সাপোর্ট না পাই তাহলে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আমাদের চাকরিও চলে যাবে। প্রিমিস এখন বুঝতে পারে আসলে কি কাহিনী হয়েছে। এরপর সে রেস্টুরেন্টের বাইরে আসে। প্রিমিসের এই রেস্টুরেন্ট ভালো লাগে। যখন সে জানতে পারে ব্যাটল স্টার গ্যাং যার কারণে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে তখন তার একটু খারাপ লাগে, কারণ ব্যাটল স্টার গ্যাংকে প্রিমিসে সরিয়ে দিয়েছে। আচ্ছা আমি এক কাজ করি, এই রেস্টুরেন্টটা কিনে ফেলি আর এই রেস্টুরেন্টের মালিকের সমস্ত টাকা পরিশোধ করে দিই। আর এইবার নয় তাদের লোকসান যা হচ্ছে তা শুরু হয়ে যাবে আর অনেকের চাকরিও বেঁচে যাবে। যখনই প্রিমিস এইগুলো ভেবে রেস্টুরেন্টের ভেতরে ঢুকবে তখন সেখানে একটি গাড়ি আসে আর তার থেকে একটি সুন্দরী মেয়ে নামে। প্রিমিস হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে থাকে, কারণ মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী। মেয়েটি ছিল এই রেস্টুরেন্টের মালিক। যখন রেস্টুরেন্টের ভেতর মেয়েটি প্রবেশ করে প্রিমিসও যায় রেস্টুরেন্টের ভেতর, কারণ সে এই রেস্টুরেন্টে কিনতে চায়। আরে এইটা আবার কি? হয়তো এখানে ওয়েটার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে আসছে, আমাদের কোনো ওয়েটারের দরকার নেই আপাতত। আরে আরমান বাদ দাও না, হয়তো অনেক কাজের দরকার এর জন্য আমাদের এখানে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকে আমাদের জুস বারে কাজ করা শুরু করো। তবে তুমি যেহেতু স্টুডেন্ট হাফ বেলা আইসো আর আমরা তোমাকে প্রতি ঘন্টার জন্য 100 টাকা করে দিব। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি এখানে এর জন্য আসছি যে প্রিমিস এরপর কিছু বলার আগেই রেস্টুরেন্টের মালিক ইশিকা তার কথার মাঝে আটকিয়ে বলে, তোমার কি মনে হচ্ছে 100 টাকা কম হয়ে গেছে? আগে তো নিজের জামা কাপড়ের দিকে দেখো। আমি এখানে তোমাকে এর জন্য রাখতেছি যাতে তোমার একটু হেল্প করতে পারি। তোমার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? প্রিমিসের এই রেস্টুরেন্টের মালিক ইশিকার কথা শুনতে ভালো লাগছিল না। সে যেমন ভাবে কথা বলছে প্রিমিস অপমানিত ফিল করছে। সে কি এখন বলবে আমি আপনাদের রেস্টুরেন্ট কিনতে চাই? কিন্তু না, সে তখন তার ডিসিশন চেঞ্জ করে ফেলে আর বলে, ঠিক আছে ম্যাম আমি রাজি। ঠিক আছে, তুমি এখন যাইতে পারো। যদি কোনো কাজে দরকার পড়ে আমি তোমাকে ডাকবো। আর তুমি ক্লাস শেষ করে এখানে আইসা পড়বা। যত বেশি সময় এখানে কাজ করবা ওইটা তোমার জন্যই ভালো হবে। এরপর প্রিমিস রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে যায়। আর এইদিকে রেস্টুরেন্টের মালিকের সাথে বসে থাকা আরমান হঠাৎ করে ইশিকাকে বলে, ইশিকা ম্যাডাম, অলরেডি আমাদের এই রেস্টুরেন্ট অন্য কারো হাতে চলে যাইতাছে, এর মধ্যে আপনি আবার নতুন কাউরে চাকরিতে কেন রাখলেন? আরে তুমি দেখতেছিলে না ওর ড্রেস কেমন সস্তা ছিল? ওর অবস্থা তুমি দেখো নাই? এখন আমাদের এই বিজনেস চলতেছে স্টুডেন্টদের কেনাকাটার উপর। এখন এর মধ্যে এর জন্য তো আমরা সাহায্য করতেই পারি। ইশিকার কথা শুনে আরমান আর কিছুই বলে না। এইদিকে প্রিমিস সরাসরি তাদের হোস্টেলে চলে যায় আর সেখানে গিয়ে তার বন্ধুদেরকে একটি খবর বলবে বলে সবাইকে একসাথে জড়ো করে। তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই। সর্বপ্রথম আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই।
প্রিমিসের বাসায় উঠেছে আর খারাপ লাগছিল তাদের ছেড়ে আলাদা থাকবে এর জন্য। ঠিক আছে ভাই, তুই যখন আলাদা থাকতে চাস থাকিস, কিন্তু আজকে রাত আমাদের সাথে থাক। আজকে আমরা একসাথে আড্ডা দিব, মজা করো। এরপর প্রিমিস রাজি হয়ে যায় আর তিনজন মিলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে আড্ডা দেওয়া শুরু করে দেয়। হঠাৎ অমিত তার ফোনের মধ্যে সুনাইরাকে লাইভে আসতে দেখে বলে, এই প্লিজ দেখ, তোর প্রাণের প্রিয় এক্স গার্লফ্রেন্ড আবার লাইভে আসছে। দেখ কি জানি আবার বলতাছে। প্রিমিসের বন্ধুরা প্রিমিসের সাথে মজা করা শুরু করে দেয়। এরপর প্রিমিস সেই লাইভের মধ্যে দেখে সুনাইরা টাকার জন্য লাইভে এসে যা মন চায় তাই করছে। টানা 4-5 ঘন্টা লাইভ করেও সে তেমন কোনো টাকা পায় না। এর মাঝে বিশাল কাহিনী ঘটে যায়। তবে শেষে প্রিমিস ফেক আইডি খুলে সুভাষ নাম দিয়ে সুনাইরাকে 3 লাখ টাকা ডোনেট করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুনাইরা প্রিমিসকে কলেজের বাইরে থেকে ডাক দেয়। অনেক বেশি খুশি খুশি লাগতেছে তাই না? কালকে আমি তোমার রেস্টুরেন্টে আসতে বলছি দেখা, কোন তোমার কথা বলছি দেখা, খুশিতে মরে যেতেছো তাই না? তোমার এমন মনে হইতেছে আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই। প্রিমিস সুনাইরার কথা শুনে শুধু হাসে, কারণ সে কখন কি বলে প্রিমিস আসলেই বুঝে না। প্রিমিসের এমন হাসি দেখে সুনাইরা আরো রেগে যায়। তোমার কি মনে হয় আমি সুনাইরা তোমার পিছে পিছে বলুম? শোনো, আমি তোমার কালকে এর জন্য রেস্টুরেন্টে আসতে বলতেছিলাম যাতে আমি তোমার বলক বানায় টাকা নিতে পারি আর সেই টাকা রাহুল দিতে পারি। তো এইগুলা তুমি এখন আমাকে কেন বলতেছো? রাহুল 1 নাম্বার গাধা আর তুমি ওর চেয়েও কম না। তোমরা দুজন কেউই আমাকে ডিজার্ভ করো না। আমি অনেক ভালো করছি, তোমাদের দুজনের কাছ থেকে দূরে সরে আসছি। আমি এখন একটা বন্ধু পাইছি যে তোমাদের দুজনের থেকে অনেক বেশি বড় লোক। আর কালকে আমি ওর সাথে তেমন কোনো কথা বলি নাই, ও আমাকে 3 লাখ টাকা দিয়ে দিছে। প্রিমিস যখন এই কথা শুনে তার আরো জোরে হাসি চলে আসে, কারণ প্রিমিস গতকালকে রাতে ফেক আইডি দিয়ে সুভাষ নামে সুনাইরাকে 3 লাখ টাকা ডোনেট করে। আর সেই কাহিনী সুনাইরা আজকে প্রিমিসকে শোনাচ্ছে। তুমি আমার কথা শুনে হাসতেছো, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুমি জানো এই ছেলের নাম কি আর সে কে? কে সেই বড়লোক ছেলে শুনি? সুভাষ, আসল সুভাষ। ভয় পাইতেছো নাকি? এটাই সেই সুভাষ। ওই দিন তুমি আর রাধিকা যে পার্টিতে সুভাষের নাম নিয়ে 8 লাখ টাকা দিচ্ছিলা, সেই সুভাষ। আমি আসল সুভাষের সন্ধান পেয়ে গেছি। আমি এখন ওকে বলে দেবো তুমি ওর নাম দিয়ে 8 লাখ টাকা নিয়ে নিছো। সুভাষের নাম চুরি করে তুমি ওর জায়গায় আসছিলা। আমি পুলিশের কাছে বলে তোমাকে জেলে পাঠাবো। প্রিমিস সুনাইরার কথায় এতক্ষণ হাসছিল, তবে এখন সে বিরক্ত হয়ে চলে যেতে থাকে, কারণ সুনাইরা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে যে সেটা আর দেখা যাচ্ছে না। এরপর সুনাইরা পেছন থেকে প্রিমিসকে বলতে থাকে, প্রিমিস তুমি একটা গাধা। আমি সবাইকে বলে দিব তুমি সুভাষের নাম চুরি করছো, তার নাম চুরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছো। তুমি এভাবে পার পাইবা না। আমি খালি একবার সুভাষের সাথে দেখা হোক, দেখো তোমার আমি কি করি। সুনাইরা পিছন থেকে চিল্লাতে থাকে। এইদিকে প্রিমিস সুনাইরার কথায় বিরক্ত হয়। এখন আর তার কলেজের ভেতর যেতে মন চাচ্ছে না। হঠাৎ তার ফোনে একটি কল আসে, তাও আবার তার শপিং মল থেকে। স্যার, আপনি জলদি আমাদের শহরে চলে আসেন। এখানে একটা কাস্টমার আসছে আর সে আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে। সে আমাদের বাকি কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু কিছু হ্যান্ডেল করেন, আমি আসতেছি। প্রিমিসের শপিং মলের মধ্যে একটি মেয়ে ম্যানেজারকে প্রচুর ডিস্টার্ব করছে। শুধু ম্যানেজারকে না, বাকি লোকদেরকেও ডিস্টার্ব করছিল। যেহেতু আমি তোমাদের শপিং মল থেকে জামা কিনছি, আমি কি রিটার্ন করতে পারবো না? ম্যাডাম, আপনি এই কাপড় আমাদের থেকে 1 মাস আগে কিনছেন। আমরা এখন আপনাকে রিটার্ন কেমনে করি? ম্যানেজার এই কথা মেয়েটিকে 100 বার বলেছে, কিন্তু সেই মেয়ে যেন বুঝেও কিছু বুঝতে চাচ্ছে না। আমি এইখান থেকে 2-1টা ড্রেস ব্যবহার করছি আর বাকিগুলো আমি হাতও দেই নাই, তাহলে তুমি এটা রিটার্ন কেন করবা না? দেখেন ম্যাডাম, আপনি যদি এই কাপড় এখানে রেখে যান তারপর আমরা আপনাকে কোনো টাকা ফেরত দিতে পারবো না। এখন আপনি যদি রাইখা যেতে চান তাহলে রাইখা যেতে পারেন, এটা আমাদের প্রাইভেসির বাইরে। সরি। ম্যানেজার কোনো রকমে সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছিল। এইদিকে প্রিমিসেরও এখানে আসার কথা। প্রিমিস আসার পর মেয়েটি প্রিমিসকে দেখে ভয় পেয়ে যায়। কে এই মেয়ে? প্রিমিসকে